আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। একই দিনে সন্ধ্যা 8টা বেজে 48 সোফায় বসে ড্রিঙ্কস করতে করতে শ্যাম কারোর সাথে বেশ রকচটা গলায় কথা বলছিল। কলটা কেটে সে নিজের মতো ড্রিঙ্কস করতে লাগলে বেলকনি থেকে ওভারসাইজড হুডি আর অ্যাঙ্কেল প্যান্ট পরিহিত রমণী এসে সামনের সোফার পেছনে দাঁড়িয়ে রমরমা কণ্ঠে বলে, সারাক্ষণ ড্রিঙ্কস, রাগ, অ্যাগ্রেসিভনেস, এটা ওটা, এসব ছাড়া কি আর কিছু নেই? এ স্যার, তুমি আছো জেন? দৃঢ় কণ্ঠে কথাটা সাম্য বলতে জেনের হাতে টান পড়ে আর সে সাম্যের উড়ুর ওপর নিজেকে বসা অবস্থায় আবিষ্কার করে। সাম্য থেকে পিঠ পেছন থেকে এক হাতে টেনে ঘুরিয়ে নিয়ে নিজের কোলের স্থান করে দেয়। আশঙ্কিক টানে জেন দুহাতে সাম্যের গলা জড়িয়ে ধরে আর সাম্য তার পৃষ্ঠদেশ এবং উদরে দুহাত রেখে বলে, এসব কিছু বলার জন্য তুমি আছো? তাই নাকি? এই জন্যই সবসময় ভুলে থাকো আমায়? এখন তো মনে করছি জাস্ট কাম টু মি। সাম্যের গাঢ় খয়েরি রঙের জ্যাকেটের উপর থেকে তার সুঠাম বক্ষে দু আঙ্গুল পিলপিল করে এগিয়ে আলতো স্পর্শ করতে থাকে জেন। আর সেদিকে সাম্য দৃষ্টিগোচর করতে জেন বেশ স্থির প্রকার কণ্ঠে বলে, আর যদি তোমার কথা না শুনি? ব্যাড বয়। ইটস নট টক, ইটস অ্যান অর্ডার সিলি গার্ল। কথা শেষ হতেই সাম্য তার প্রগাঢ়তই উন্মত্ত হয়ে জেনের গোলাপি রাঙ্গা অধর নিজের দখলে নিয়ে নেয়। যেন নির্দ্বিধায় সায় দিয়ে যায় তার ব্যাড বয়কে। তবে মুহূর্ত চলাকালীনই হঠাৎ দরজায় বেলের পরিবর্তে করঘাত শুনতে চমকে ওঠে জেন। মুহূর্ত ভেঙে সেদিকে তাকায় আর কিঞ্চিত কপাল কুঁচকে সাম্য। জেন সাম্যের দিকে তাকিয়ে বলে, কে হতে পারে? দেখতে হবে, গো চেঞ্জ সুইট হার্ট। বলে জেন নিজের জায়গা ছেড়ে উঠে চলে যায়। শ্যাম সোফা থেকে উঠে এগিয়ে গিয়ে দরজার লুকিং গ্লাসের দিকে তাকাতেই তার মুখভঙ্গি পরিবর্তিত হয়ে উদ্বিগ্নতায় রূপ নেয়। তবু সে শুষ্ক ঢোক গিলে দরজাটা খুলতেই চোখ পড়ে এক তরুণ অফিসারের দিকে। উনি বলেন, সাম্যদেব রায়, আপনার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট আছে। চার্জশিট ফাইল হয়েছে আপনার নামে। গাম্বলিং, ইনলিগাল রেসিং, ভায়োলেন্স এবং অ্যাটেম্পট টু মার্ডার। আপনাকে আমাদের সাথে যেতে হবে। আপনার ইনলিগাল রেসিং এরিয়া পুরোটাই ভিজিট করা হয়েছে। দাঁড়ান অফিসার, ভায়োলেন্স পর্যন্ত সবই মেনে নিলাম, কিন্তু অ্যাটেম্প টু মার্ডার? আমি কাউকে মারার চেষ্টা করিনি, আমি এমন কিচ্ছু করিনি। আমাদের কাছে স্ট্রং এভিডেন্স আছে। ভিকটিমরা নিজে ক্লেম করেছে, সাক্ষী দিয়েছে, ওদের অবস্থা বেশ সিরিয়াস। কাদের? আমি কিছু বুঝতে পারছি না। সাম্যের ক্ষিপ্ত কণ্ঠে চেঁচানো শুনি জেন বের হয়ে আসে আর পুলিশদেরকে দরজায় দেখতে পায়। আপনি কিছু ছেলেদেরকে মেয়েদের বিরক্ত করার জন্য বলেছেন, আর তারপর ওরা আপনার কাছে সেটার পারিশ্রমিক চাওয়াতে আপনি ওদের ওপর অমানবিক নির্যাতন চালান। প্রথমে বেধড়কভাবে মেরে এরপর সেই আধমরা ছেলেদের ওপর আপনি বিয়ালের বোতল দিয়ে আঘাত করেছেন। ওদের ইনজুরি সাংঘাতিক, বাঁচা মরার মাঝখানে ঝুলে আসে। কি এভিডেন্স আছে আর কিসের সাক্ষী? প্রাইম উইনসেথ আসে আমাদের কাছে, তার সাথে ছেলেগুলার রায়ন। চলুন আমাদের সাথে, কথা না বাড়িয়ে। প্রাইম উইটনেস? এটা আবার কোন হরিদাস পাল? আমি কি জানতে পারি? সীমান্ত সাহারিয়াল, উনি নিজেই বলেছেন আপনাকে ওনার কথা বলতে। নামটা শুনে সাম্য এবং জেন দুজনেই হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে। জল শক্ত করে দাম্ভিক সাম্য বলে, আর কমপ্লেনারের নাম কি ইবতিসাম রুদ্র? হ্যাঁ, চলুন, বাকি কথা সেখানেই হবে। নিরুপায় সাম্য ক্রোধ ভর্তি চোখে ওনাদের সাথে বেরিয়ে গেলে জেন ছুটে যায় ওর পেছনে। অ্যাপার্টমেন্টের বাইরে আসতেই দেখা মেলে সামনে এক পাহাড়সম রাগ নিয়ে দাঁড়িয়ে আছে সীমান্ত। শ্যাম ওর দিকে এগিয়ে গিয়ে ক্ষিপ্ত কণ্ঠে বলে, তোকে বন্ধু ভেবেছিলাম, ওই হারামিটার সাথে মিলে তুই। আমিও তোকে বন্ধুই ভেবেছিলাম। রৌদ্রকে খোঁজা, ওর সাথে ঝামেলা, ডিল ক্যান্সেল, বাবার অসুস্থতা অবধি ঠিক ছিল সাম্য, কিন্তু নিনিতাকে এসবের মধ্যে টেনে একদম ঠিক করিসনি। দুটো মেয়েকে এসবের মধ্যে টানা তোর উচিত হয়নি। তাই বলে তুই আমার সম্মানে হাত দিবি? তোর ওই জঘন্য কাজের পরেও তোকে যে রৌদ্র না মেরে ছটফট করার জন্য ছেড়ে দিয়েছে, এটাই কি অনেক না? আর বাকি রইল মারার কথা। তোকে মেরে কোনো লাভ নেই, তুই তো এসবে অভ্যস্ত। তোর উইক পয়েন্ট তোর সম্মান। কিন্তু আমি কাউকে মার্ডারের চেষ্টা করিনি। তোরা কাজটা একদম ঠিক করিসনি সীমান্ত। ইউ ডিজার্ভ ইট ইডিয়েট। কাজটা তুই ঠিক করিসনি। এতটা নিচে কি করে নামতে পারলি তুই? রৌদ্রকে কষ্ট দেওয়ার জন্য মারিসার সাথে, আর কিছু না করেও আমার নিনিতা? তুই এটারই যোগ্য। ইউ ডিজার্ভ ইট সৌম্য, ইউ ব্লাডি হেল। ব্যাড টাইমিং, তাই আবার তোরা জিতে গেলি। রাইট টাইমিং,
তাই তোর বিছানা জালে তুই ফেসে গেছিস। তোদের দুটোকেই আমি দেখে নেব, ইউ ফাকিং রাস্কেলস। চোখের যত্ন নিস। ওনারা শামুককে নিয়ে চলে যায়। সীমান্ত নিশীথের তমা আচ্ছন্ন কুয়াশায় ভিড়ানো গগনের দিকে তাকে এক পাহাড় বোঝা নেমে যাওয়ার মতো অতিকায় দীর্ঘশ্বাস ছাড়ে। বেশ কিছুদিন বাদে বসন্তের আগমনের পূর্বেই শীতের শুষ্কতায় ছেয়ে গেছে প্রকৃতি। ক্রান্তীয় পাতাঝরা মরশুমে চিরহরিত পল্লবগুলো ধারণ করেছে নিষ্প্রাণ হরিদ্রাব বর্ণ। জড়ে যাওয়া হরিদ্রাব পল্লব নিজেদের স্থান উৎসর্গ করে দিচ্ছে আসন্ন নব গজিয়ে ওঠা চিরহরিত পল্লবের জন্য। বেশ কিছু অতিথি পাখির সমাগম দৃষ্টি কাটছে ভার্সিটির দিঘির পাড়টাতে। তাদের পিছনে সবাই বেশ মনোমুগ্ধ। মিস্টার মার্সেলসের নিজের মতো করে গুছিয়ে তোলা তার শহরটির জন্য ছোট উদ্যানটি এখন পাতাঝরা মাসের ঝরে পড়া পল্লবের সমাহারে বেষ্টিত। সেই ঝরে পড়া পল্লবের সাথে খেলা করে যাচ্ছে ছোট্ট মার্শালো আর কাঠবাদাম গাছ থেকে নেমে আসা স্নো। এক নিষ্ক্রিয় জড় পদার্থে নেই একজোড়া চোখ উপরে বারান্দা থেকে তাদের স্থির দৃষ্টিতে দেখে চলেছে। তার কোমর পৃষ্ঠ অবধি ছেয়ে যাওয়া এলোকেশ হিমশীতল পবনে উঠছে। তাকে দেখে বড্ড নিষ্প্রাণ বোধ হচ্ছে। বিষাদের ক্লেশটাকে এমনভাবে আষ্টেপৃষ্টে আলিঙ্গন করে নিয়েছে যে বিষাদের যাতনা অশ্রু জলের মাধ্যমে বের করতে সে ভুলে গেছে বোধ হয়। হঠাৎই এক চিরচেনা গম্ভীর পুরুষালী আওয়াজ তার কর্ণগোচর হতেই সে ঘুরে তাকায় বিচলিত হয়ে। ফিরে তাকাতেই সে দেখে কই কেউ তো নেই, কোথাও নেই সেই আওয়াজের অধিপত্য। যেই অধিপত্য কয়েক মাস আগেও তার সমগ্র জীবন জুড়ে বিস্তার করেছে সে নেই। সেদিনে সেই সমাজের পৌঁছানোর পর আজ 5 দিন রৌদ্র যেন কর্পূরের মতো উবে গেছে। তার সম্পর্কিত কোনরূপ প্রত্যাশিত বা অপ্রত্যাশিত কোনো সমাচারই পাওয়া যায়নি। ফ্লাইটে ওঠার আগে শেষবারের মতোই তার কথা হয়েছিল তার শটটির সাথে। তারপর সেই বিধ্বস্ত সমাচার আর এখন অবধি সে এক প্রকার নিখোঁজ। কেবল মারিসার আবেশ আচ্ছন্ন মস্তিষ্কে এখন রৌদ্রের বিচরণ। ক্ষণে ক্ষণে মারিসার মনে হয় সে তাকে স্থির কণ্ঠে সে চিরচেনা নামে ডাকছে। নীল সমুদ্রের অক্ষি চোখলে সর্বক্ষণ ভেসে ওঠে সেই ধূসর রঙা আখি চোরা সূর্য আকৃতির বলিষ্ঠ দেহের সেই মানব। তার শান্ত শীতল স্বভাব, এক অন্ধকারে তার সাথে কাটানো প্রথম সেই নিশীথ। তার তেজ, তার উগ্রতা, তার প্রমোদনা, তার যত্ন করে গোছানো ঘর, তার বুদ্ধি দীপ্ততা, তার ক্ষিপ্ততা, তার যত্ন, তার আদর, গম্ভীর কণ্ঠে বলা এক বাক্যের কথা, তার নিজের অপছন্দনীয় সত্ত্বেও এনে দেওয়া ছোট্ট স্নো মার্শালো প্রতিবার নিঃশব্দে এসে দাঁড়ানো। রৌদ্র। মার্শা অস্পষ্ট স্বরে শব্দ করে বলে ওঠে আর তার নিস্তেজ চোখের পলকগুলো বন্ধ করে। এমন সময় পর শেষে ওর কাছে দাঁড়িয়ে শব্দপণে ওকে ডাকতেই মার্শা এই 5 দিনে অনর্গল বলে যাওয়া এক মুখস্থ বার্তা আবারও আওড়াতে থাকে। আমি চেয়েছি বলেই ও আমার থেকে দূরে চলে গেছে। আমি কি করে চাইলাম এটা? আমি তো চাইনি ও সারা জীবনের জন্য চলে যাক। আমি চেয়েছি বলেই আজ এইসব কিছু হয়েছে। এখন আমি ওকে কি করে ফেরত নিয়ে আসবো? কথাগুলো বলতে বলতে মার্শা হঠাৎই উন্মত্ত হয়ে ওঠে আর তার আবারও প্যানিক অ্যাটাক হয়। প্রচণ্ড মুশকিল হয়ে দাঁড়িয়েছে মার্শাকে সামলানো। এই কয়েকদিনেই ক্ষণে ক্ষণে ফ্লাইটের ব্যাপারটা স্মরণ করতেই সে উত্তেজিত হয়ে ওঠে। আর এক অমূলক অপ্রীতিকর ভয় রুদ্রকে হারানোর একই সাথে নিজেকে প্রতিবার আধ্যাত্মিকভাবে দোষী সাব্যস্ত করে তার জোর কদমে প্যানিক অ্যাটাক হচ্ছে। এছাড়া বাকি সময় সে আপন মনে এক নিষ্ক্রিয় নিষ্প্রাণ জড় পদার্থের ন্যায় ডু মেরে বসে থাকে রুদ্রের ঘরে। আর রুদ্রের সাথে কাটানো সেই একই মুহূর্তগুলো বারবার আপন মনে স্মরণ করতে থাকে। ভাই, আমার বেশ খারাপ লাগছে রে রৌদ্রের ব্যাপারটা শুনে। বেচারি কি করবে এখনো পুরো প্রেমে ডুবিয়ে এখন নিজেই। আমার এখনো বিশ্বাস হচ্ছে না, মানে কিভাবে কি? চুপ করুন তো, ভাল লাগছে না এসব শুনতে। বিষণ্ণ মনে নিতা বলে। গাড়ির হেডলাইটের আলোয় পথ চলতি রাস্তাটা আলোকিত হচ্ছে আর সাবলীলভাবে এগিয়ে যাচ্ছে গাড়িটি। শীতের সন্ধ্যার রাস্তায় সীমান্ত কোনো কিছু না বলে একদিনে গাড়ি ড্রাইভ করে যাচ্ছে। উৎস বলে, শোনো রাতরানী, আমার বোন, তোমাদের সামনে অনুষ্ঠান আর কয়দিন বাকি। তুমি সারাদিন এভাবে থাকলে আমাদের ভালো লাগবে না। বিশেষ করে পেছনের সিটে বসে ড্রাইভিং সিটের পাশে বসা নিনিতাকে সীমান্তের দিকে ভুরু উঁচিয়ে ইশারা করে
উৎস বলে। নিনিতাও লম্বা মুখ করে তাকিয়ে থাকে সেদিকে। এরই মধ্যে তারা রৌদ্রের বাড়ির কাছে আসতে সীমান্ত গাড়ির ব্রেক কষে ধীর কণ্ঠে বলে, যাও, বেশি দেরি করো না, আর বের হবার আগে আমায় ফোন করবে। নির্লিপ্ত কণ্ঠে এতটুকু বলে সে নিনিতাকে নামিয়ে দিয়ে চলে গেল। নিনিতা ভেতরে যাবার উদ্দেশ্যে পা বাড়ায়। ভেতরে যেতেই মারিসাকে গত কয়েকদিনের চেয়ে যেন আরো বেশি নিষ্প্রাণ অবস্থায় সে আবিষ্কৃত করে। যাকে একটু খাবার খাওয়ানোর জন্য বসার প্রচেষ্টার অন্ত নেই। সেখানে অঙ্কন, প্রিন্স আর রোজকেও সে দৃষ্টিগোচর করতে পারে, কিন্তু মারিসা সে নির্লিপ্ত নির্জীব হয়ে বসে আছে সোফাতে টিভির দিকে তাকিয়ে। সেদিনের পর থেকে মারিসা এক নিষ্প্রাণ অবয়ের মতো বারবার একই সমাচার দেখছে, যেখানে আটলান্টিক মহাসাগরে বিধ্বস্ত হওয়া প্লেন সম্পর্কিত উদ্ধারকৃত সমাচার দেওয়া হচ্ছে প্রতিনিয়ত। তবে স্থল আর জল ভাগের মধ্যে তফাৎ তো প্রকৃতির দেওয়া নিয়ম। নিখোঁজ হওয়া প্লেন অথবা উদ্ধারের ব্যাপারে খুব বেশি কিছুই তারা করে উঠতে পারছে না, যদিও ডুবুরি এবং যথাসম্ভব ব্যবস্থা করা হচ্ছে উদ্ধার কার্য চালনা করতে। তবে মহাসাগর, সে তো এক অসম্ভব বললেও ভুল হবে না। এছাড়াও সেখানে দৃষ্টিগোচর হচ্ছে এ সকল বৈরী আবহাওয়া থেকে এবছরও বাদ জানি তুরস্কের অন্যতম শীতল শহর আনাতোলিয়া। আর সেখানে প্রতিনিয়ত দেখানো হচ্ছে তুরস্কের আনাতোলিয়াতে চলমান অতিরিক্ত শৈত্যপ্রবাহের সাথে তুষার ঝড়ের ফলে হাওয়া বেইরি আবহাওয়ায় সমস্ত যোগাযোগ সাময়িক বিচ্ছিন্নের সমাচার। নিতা ঢুকে রোজার প্রিন্সকে উদ্দেশ্য করে বলে, কোনো খবর? আক্ষেপসূচক মুখভঙ্গিতে প্রিন্স না সূচক মাথা নাড়ে। নিতা ওর পাশে গিয়ে বসেই ধীর কণ্ঠে বলে, খোঁজ পাওয়া যাচ্ছে না তার মানে তো এই না যে পাওয়া যাবে না। এত কেন ভাবছিস? আমরা পজিটিভ থাকি। ভাবছি না, অপেক্ষা করছি আমি। এক অসাড়ে আশা মুখে সে জবাব করে, আর সবাই নিষ্প্রাণ সমুদ্রের অবয়ের দিকে তাকিয়ে থাকে। মারিসা খাবার খাওয়ার জন্য বেশ জোরাজুরি করতেই মারিসা বিরক্ত হয়। সে মারিসাকে বেশ জোর করে খাবার খাওয়াতেই খানিক বাদে মারিসার সমগ্র তনু গুলিয়ে ওঠে আর তড়িৎ বেগে সে ছুটে যায় ওয়াশরুমের দিকে, তারপর সাথে পিছু ছুটে বর্ষাও। এই অবস্থা গত দুদিনে প্রায়ই হচ্ছে। নিনিতা বেশ উৎকণ্ঠিত দৃষ্টিতে রোজির দিকে তাকিয়ে বলে, কোনোভাবে কোনো খবর পাচ্ছ না? জ্যাসন নিজেও ট্রাই করছে অনেক, কোনো লাভ হচ্ছে না। যদি রৌদ্র সেফ থেকেও থাকে, আমাদের কাউকে ফোন করুক না করুক, অ্যাটলিস্ট মারিসাকে তো জানাবে। এভাবে কে ভ্যানিশ হয়ে যায়? আর যদিও সেফ থাকে তাহলে তো এই ক্র্যাশের ব্যাপারেও ওর জানা উচিত। আর ওর মতো মানুষ কি বুঝতে পারছে না যে আমরা কতটা টেন্সড ওকে নিয়ে? সব কিছু বাদ, কিন্তু মারিসার কথা কি ওর মনে পড়ছে না যে ওর অবস্থাটা কতটা শোচনীয় হচ্ছে? কিন্তু ও হঠাৎ করেই দূরে কেন থাকবে যে মারিসাকে এক মুহূর্তের জন্য নিজের চোখের আড়াল হতে দেয় না? এই এক মারিসা করে এত কিছু, সারাদিন শর্টি তাকে ছেড়ে সে এইভাবে এত বড় মর্মান্তিক একটা ঘটনা জেনেও নিজেকে কেন আড়ালে রাখবে? হোয়াটস দ্য পয়েন্ট ম্যান? এরই মধ্যে বর্ষাকে মারিসাকে নিয়ে বর্ষা ঘরে আসতে দেখে ওরা সবাই নিশ্চুপ হয়ে যায়। মারিসার অবস্থা বেশ বিধ্বস্ত। বর্ষা ওকে সোফায় বসিয়ে দিতে মারিসা দু হাতে নিজের চুল টেনে ধরে মাথা নিচু করে ফেলে। সে বেশ পরিশ্রান্ত, কায়িক এবং মানসিক দুভাবে। বর্ষার শান্ত কণ্ঠে ওর মাথায় হাত বোলাতে বোলাতে বাড়ি যাওয়ার কথা। রোজাও বলে একই কথা। রোজ বলে, মাসি কিছুটা ক্ষিপ্ত কণ্ঠে বলে, আমি কোথাও যাব না, আমি এখানে এই বাড়িতেই থাকবো। এটা আমার রৌদ্রের বাড়ি, আমি এখানে ওর জন্য অপেক্ষা করব, কোথাও যাব না আমি। কিন্তু আমার মনে হয় না বাড়িটা এখন আর রুদ্রের আছে মারিসা। রুদ্রের ওর বাবার সাথে এই বাড়িটা নিয়ে একটা ডিল হয়েছিল, তোমাদের বিয়ের গার্ডিয়ান সাইন নিয়ে। মানে বলতে পারো গিভ অ্যান্ড টেক অফার যাকে বলা হয়। আসলে তোমাদের বিয়েতে তোমার বাবার সাক্ষ্য থাকলেও রুদ্রের পরিবারের কারোর সেটা ছিল না। তাই তোমার মা নিজেই তো সম্ভবত বলেছিল পরিবারের কোনো একজনের সাইন রাখার কথা। তো আসলে ওই সাইনটার জন্যই রুদ্রের ওর বাবার সাথে এই বাড়ির ব্যাপারে একটা ডিল হয়েছিল। উনি আসলে একজন অসহ্য মানুষ, সারা জীবন কখনই রুদ্রের কোনো খোঁজ নেননি। আর এখন যখন দেখছে রুদ্র তরতর করে সাকসেস হচ্ছে, এখন ওনার রুদ্রকে প্রয়োজন। উনি চাইছিলেন রুদ্র এখানেই থেকে ওনাকে বিজনেসে হেল্প করুক, আর এই বাড়িটার ওপর নজর তার প্রথম থেকেই একটা রিসোর্ট বানানোর জন্য। আর যখন রুদ্র সেই গার্ডিয়ান সাইনের জন্য গিয়েছিল, তখন উনি ওর সাথে এটা নিয়ে ডিল করেন যে সাইন উনি দেবেন যদি রুদ্র বাড়িটা ওনাকে দিয়ে দেয়।
যদিও ক্যাশব্যাক উনি করবেন। ইটস লাইক এ গিভ অ্যান্ড টেক অফার। রৌদ্র কখনই ভিকটিম কার্ড ফেলে করেনি মারিসা। নিজের লাইফ টাইম জার্নি বানাতে হয়তো তুমি এমনটা ভাবতে পারো, কিন্তু এমন কিছুই আসলে না। ও শুধু এবং শুধুমাত্র তোমার কাছে নিজের টক্সিক ফ্যামিলি, চাইল্ডহুড ট্রমা, লাইফ টাইম হার্ডশিপ আর সেখান থেকে এই অবধি উঠে আসা পুরো সফর সমস্ত কথা তোমাকে বলেছে। নিজের এইসব কথা শেয়ার করলে হয়তো এভাবেই সবাই ভাববে যে ও সিম্পাথি চাচ্ছে বা সো কল্ড ভিকটিম কার্ড প্লে করছে। এজন্যই রৌদ্র নিজের ফিলিংস কখনই কারোর সাথে শেয়ার করে না। ঠিক তুমি যেমন ভাবো রৌদ্র তোমার কমফোর্ট জোন, একইভাবে রৌদ্র তোমাকে তার চেয়েও বেশি নিজের মনে করে। তাই ও অকপটে তোমার কাছে সেসব কিছু বলছে। তবে কি বলো তো, যে ছেলে নিজের জ্ঞান হওয়ার পর থেকেই দেখেছে তার নিজের মা পর্যন্ত তার খোঁজ নেয়নি, শুধু টাকাই ছিল যোগাযোগের মাধ্যম, স্বভাবতই এমন মানুষ আবেগের কথা বুঝবে না, ভালোবাসার যে কোনো কথাও হয় এসব সে বুঝবে না। এটাই কি স্বাভাবিক না? সেভাবে কথা কোনো মূল্যই রাখে না, যা করার সব কিছু করে দেখাবে। এটাই রৌদ্রের লাভ ল্যাঙ্গুয়েজ। আমি ওকে এই 1.5 বছর অনেক কাছ থেকে দেখেছি। ও আমার একমাত্র বেস্ট ফ্রেন্ড। আমার সমস্যাগুলো আমি না বললেও ও আন্দাজ করতে পারত। হি হেল্পড মি আলাট। আমি ওর কাছে অনেক চিনি। রৌদ্র একজন বেশ দারুণ অবজারভার। এর জন্যই কাছে মানুষদেরকে ও পছন্দ রকম অবজার্ভ করে, যার ফলে তাদের এমনটা মনে হয় যে রৌদ্র হয়তো তাদের না বলা মনের কথা বুঝতে পারছে। এর জন্যই রৌদ্র বলতো হি ক্যান রিড মি। যেদিন তুমি চলে গিয়েছিলে সেদিন ওর বাবার ওইখানেই ছিল, আর এসব ডিল নিয়ে ওদের মধ্যে বেশ তর্ক হতে রৌদ্র তোমার ফোন ধরতে পারেনি। ও তোমাকে পাওয়ার জন্য কি কি করেছে তোমার কোনো ধারণাই নেই। এতটুকু বলে প্রিন্স সেই সমস্ত কথা মারিসাকে বলতে থাকে, যা দ্রুত মারিসাকে প্রথমবার দেখার পর থেকে এই অবধি করে এসেছে, শুধুমাত্র ওকে নিজের করে নিতে। যেসব ছিল মারিসার অজানা, রুদ্রের কেবলমাত্র মারিসাকে নিজের করে নিজের কাছে রাখার জন্য করা সেসব বিষাক্ত কর্মকাণ্ডের বর্ণনা শুনেও মারিসা প্রচণ্ড বিচলিত হয়ে বলে, আমি আর কিচ্ছু শুনতে চাই না। আমি শুধু চাই ও ফিরে আসুক। আমি ওর সব কথা শুনবো, সব, শুধু ও ফিরে আসুক। আমি জানি এইসব শুনে মনে হতে পারে রৌদ্র তোমায় ঠকিয়েছে বা টেকেন পর গ্রেনেড হিসেবে নিয়েছে। রৌদ্র টক্সিক, কোনো সন্দেহ নেই, কিন্তু রৌদ্র টক্সিক উগ্র যাই হোক না কেন, সে অনুভূতি শূন্য নয়। সেই অনুভূতি তুমি ওর মধ্যে জাগিয়েছ, আর রৌদ্রের সেই অনুভূতি শুধু তোমার জন্য, শুধু তোমায় ঘিরে। ও আমার জন্যই অনেক করেছে। আমার জন্য আমি ওকে এই বাড়ি হারাতে দেব না। আপনি কি নিশ্চিত যে এই বাড়িটা ও ওনাকে দিয়ে দিয়েছে? এটা রৌদ্রের শখের, নিজের অর্জিত প্রথম স্মৃতি। আমি এটা কাউকে নিতে দেব না। সেদিন শুধু এসব নিয়ে কথা হয়েছিল, আর রৌদ্র রাজি হয়েছিল ওনার কথায়। তবে সেদিন আপনার ফোন দেখে রৌদ্র সেখান থেকে বেরিয়ে আসে। তো আমার মনে হচ্ছে যদি রৌদ্র পরবর্তীতে ওনার কাছে সাইনের জন্য না গিয়ে থাকে, তাহলে তো বাড়িটাও তো ওনাকে দেওয়ার প্রশ্ন আসে না। তাহলে ম্যারেজ এফিডেভিটের পেপারটা চেক করলেই বোঝা যাবে। যদি সেখানে রৌদ্রের গার্ডিয়ান সাইনের জায়গাটা ফাঁকা থাকে, তার মানে রৌদ্র ওনার থেকে সাইন নেয়নি, আর নয়তো বাড়ি ওনাকে দিয়েছে। কিন্তু যদি সাইন থাকে তাহলে বুঝতে হবে। ও শেষ করার আগেই মারিসা ছুটে যায় রৌদ্রের ঘরের উদ্দেশ্যে। বর্ষা সেদিকে ছুটে যেতেই ওরা চলে যায়, আর ওরা দুজনে সিঁড়ির দিকে পা বাড়ায়। দিশেহারা হয়ে মারিসা তন্ন তন্ন করে খুঁজতে থাকে এফিডেভিটের কাগজটা। পুরো ঘর এলোমেলো করে ফেলে সে। বিছানার পাশ, টেবিল, বুকশেলফ, কোনো কিছুই বাদ রাখে না সে। রৌদ্রের বৃহৎ দেওয়াল আলমারিটা খুলে সেখানেও খুঁজতে থাকে কাগজটি। একটা চুলছেঁড়া জায়গাও সে বাদ দেয়নি, কিন্তু কোথাও নেই সেই কাগজ। হঠাৎই একটা ভিন্ন আকৃতির চাবি রৌদ্রের কাপড়ের ভাঁজ থেকে নিচে পড়ে যায়। মাসে সেগুলো এলোমেলো করতেই মাসা থেমে যায়, আর দৃষ্টিগোচর করতে পেরে সে চাবিটা মেঝে থেকে ওঠায়। চাবির আকৃতি জানান দিচ্ছিল এই চাবি মাসের পরিচিত নয়, বা এই ঘরে তার চেনা কোনো লোকের সাথে এর কোনো সম্পৃক্ততা নেই। মাইশা পুরো ঘরটাতে চোখ বোলাতে থাকে, আর তার স্থির দৃষ্টি নিবদ্ধিত হয় সেই চিরচেনা অপরিচিত বন্ধ করে রাখা ঘরের দরজাটির দিকে। মাইশা ধীরপায়ে এগিয়ে যায় চাবিটি নিয়ে সেই ঘরের দিকে, এবং লক খুলে সে প্রবেশ করে সেই ঘরে, যেখানে এর আগে কখনো তার প্রবেশ অধিকার হয়ে ওঠেনি। ততক্ষণে বর্ষা চলে এসে ঘরে বেহাল দশা দেখে মাসিকে খুঁজতে শুরু করে, আর দৃষ্টিকারে সেই দরজাটি খোলা, কিন্তু সেখানে সে যাবে কি না ভাবতে ভাবতে ওরা দুজনও চলে আসে সেখানে।
নিনিতা বলে, কোথায় মারিসা? তাহলে ওটা সম্ভবত রোজের সিক্রেট রুম। আমার মনে হয় মারিসাকে একা ছেড়ে দেওয়াই ভালো কিছু সময়ের জন্য। ওরা নিচে চলে যেতে লাগলে রোজ আর নিনিতা নিজেদের মুখ বড় করে কিছু একটা ঠিক করে বলে, বর্ষাপি, বর্ষা, তোমার কি মনে হচ্ছে না মারিসার ভমিটিং একটু বেশি হচ্ছে গত দুদিনে? ওহ, এটা তো নতুন কিছুই না। নেক্টোফোবিয়ার পর থেকে প্যানিক অ্যাটাক হলে এমনটা হয়। অস্বাভাবিক স্ট্রেস প্যানিক অ্যাটাক থেকে থেকে গা গোলানো থেকে শুরু করে খাবার খেতে না পারা, এসবই স্বাভাবিক। আর বলতে গেলে গত 5 দিন ধরে তো দেখতেই পাচ্ছ, ফ্লাইটে নিউজ আর রৌদ্রের ব্যাপারে কিছু মনে করতেই একটা অমূলক ভয় কাজ করে। রৌদ্রের কি হয়েছে সেসব ভেবে, যার জন্য থেকে থেকেই প্যানিক হচ্ছে। আর ডাক্তারের কাছে তো যেতেই চাইছে না। এমনটা গত 4 বছর ধরে দেখে আসছি, যদিও এবার একটু বেশি হচ্ছে। না মানে প্যানিক হলে কেমন হয় সেটা তো আমিও জানি, কিন্তু আমি বলতে চাইছিলাম তখন আর এখনের ব্যাপার তো আলাদা। There's a difference, you know what I mean? আমি তো খেয়াল করিনি। এত ঝামেলায় আমার তো মাথাতেই আসেনি, ভেবেই দেখিনি এই ব্যাপারটা। বর্ষা এক উদ্বিগ্ন মুখভঙ্গিতে তাকিয়ে থাকে ওদের দিকে আর এক দীর্ঘশ্বাস ছাড়ে। অমায়িক অসাধারণ এক সৌন্দর্যে আবিষ্টিত হয়ে আছে সেই অপ্রকাশ্য ঘরটি। মাঝারি আকৃতির ঘরটিতে স্থান করে নিয়েছে 3টি গ্লাস আলমিরা, যার একটা ভর্তি বই আর অন্য দুটোতে ভর্তি স্থান করে নিয়েছে কেবলমাত্র অ্যান্টিক সামগ্রী। প্রাচীন কারুকার্য করা অত্যাধিক মনোরম সেই সামগ্রীগুলো ছোট বড় এবং মাঝারি 3 আকৃতির লণ্ঠন ঝোলানো ভাবে স্থান করে আছে সিলিংয়ে। দেয়াল জুড়ে আছে বেশ কিছু অ্যান্টিক নকশা আকৃতির ছবি কাঠামো। ছোট্ট একটা স্কেচ টেবিলে যেখানে আর্কিটেকচারের একের পর এক মনোমুগ্ধকর ডিজাইন আঁকা আছে। পাশে বৃহৎ আকৃতির একটি দ্বিমুখী সোফা, জানালার দিকে মুখ করানো। আর চারপাশে বেশ কিছু সবুজের সমাহার ছিল, যা এখন অযত্নে নির্জীব হয়ে আছে। বেশ কিছু বাড়ির নকশা, যা কাঠ দিয়ে নমুনা আকৃতিতে তৈরি করা হয়েছে, একের পর এক সাবলীলভাবে সাজানো। এসব কিছু রোডের নিজের সাজানো গোছানো হৃদয় স্পর্শী ব্যাপার ছিল, যেন এসব কিছু রৌদ্রকে জীবন্ত করে মারিসার আঁখি চোখলে ধরা দিচ্ছিল। স্থির চোখে মারিসার চারিদিক ঘুরে ঘুরে মৃদুমন্দ স্পর্শ করে দেখতে থাকে এসব কিছু। তার দৃষ্টিকাতে স্কেচ টেবিলে দরজা আকৃতি ডরে। মারিসা দরজা খুলতেই দেখা মেলে বেগুনি রঙের মকমল কাপড়ে আচ্ছাদিত 4টি চৌকোনা আকৃতি সুখাজকৃত পাত্র, যেখানে বিভিন্ন রঙের ছোট ছোট পাথর বসানো নকশায় তা এক মনোরম দৃষ্টি নন্দন সৌন্দর্য ছড়াচ্ছে। মাসে বেশ শব্দপণে পাত্রগুলো বের করে এক এক করে সেগুলো ঢাকনা সরাতেই সে বেশ অবাক হয়ে তাকিয়ে থাকে সেগুলোর দিকে। রৌদ্রকে মারিসা দেওয়া সেই রুমাল, খুঁজে না পাওয়া চাবি, আর সেই পেন্ডেন্টটা, এমনকি আর্কিটেকচারে ভেঙে যাওয়া কয়েক টুকরো স্কেল, এসব কিছু পরম যত্নে রৌদ্রের এই অপ্রকাশ্য ঘরে ওই পাত্রগুলোতে স্থান করে নিয়েছে। যে নিজের মুখে অনুভূতি প্রকাশ করে না, সে এত সূক্ষ্ম বিষয়ে কেউ কিভাবে এত গুরুত্ব দিতে পারে? মারিসা তা মাথায় খেলে না। মারিসা শুষ্ক ঢোকিলে উঠে দাঁড়াতেই তার দৃষ্টিকারে আবার সেই কাঠের তৈরি নমুনা বাড়ির আকৃতিতে 10-12টা আকৃতি, সবগুলোই নজর কাড়া হলো। একটা বাড়ির আকৃতি ছিল বিশেষ। মারিসা এগিয়ে যেতেই দেখতে পায় বাড়িটির পাশেই কাঠে খোদাইকৃত করে লেখা বিচিত্র নাম, ইফরিসা আওয়ার হাউস, মিস্টার অ্যান্ড মিসেস ইফতিসাম। মারিসার বোধগম্য হতেই কিঞ্চিত সময় নেয় না এই নামের মিলন উৎস ঠিক কি। এসব কিছু দেখে আর প্রিন্সের বলা সকল কথা সব মিলে মারিসা প্রচণ্ডভাবে ভেঙে পড়ে। রৌদ্র নিখোঁজ হওয়ার আজ প্রায় 1 সপ্তাহ পর যেন অশ্রুর বাঁধ আজ উত্তাল সমুদ্রে আঘাত হেনেছে। বেশ কিছু সময় কেটে যাওয়ার পর মারিসার কোনো সারা শব্দ না পেয়ে ওরা একরকম বিচলিত হয়ে ছুটে যায় সেই ঘরের দিকে। আর মানসিকভাবে পরিশ্রান্ত মারিসাকে ওরা মেঝেতে বসে সেই দ্বিমুখী সোফায় হাতের উপর মাথা এলিয়ে একরকম তন্দা আচ্ছন্ন অবস্থায় আবিষ্কার করে। শুষ্ক প্রকৃতির মতোই নির্জীব হয়ে পড়ে আছে এক প্রকৃতিপ্রেমী সমুদ্র। বেলা 10:40, ধূম্রজাল ভিড়িয়ে উদিত হওয়া হিমাংশু দিকবিদিকে তার রোশনি ছড়িয়ে দেওয়া সত্ত্বেও মাঘের কুয়াশার সাথে পেরে উঠতে পারেনি।
চারিদিক এখনো কুয়াশায় মোড়ানো, রৌদ্রের দেখা নেই। কখনো কখনো ধূলিজাল ভেদ করে সে তার কিঞ্চিত রোশনি ছড়িয়ে দেয়, কিন্তু পরক্ষণেই আবারও আড়াল হয়ে যায় সেই ধূলিজালের আবডালে। বেশ কিছুক্ষণ যাবৎ ধৈর্যের পরীক্ষা দিয়ে শেষ পর্যন্ত মারিসাকে হালকা কিছু খাবার খাওয়াতে বর্ষা সক্ষম হয়। বাড়িতে কেয়ারটেকার আন্টি আর কেবল বর্ষা থাকেই মারিসার প্রতি রৌদ্রের আরোপ করার দায়িত্ব থেকে রৌদ্র আপাতত তাদের সাথে একই বাড়িতে আছে। আর মানসিকভাবে বিধ্বস্ত মারিসাকে এভাবে দেখে সে নিজে থেকেই রয়ে গেছে তার পাশে। মারিসা আর কিছু না খেয়ে উঠে চলে যায় বর্ষার ঘরে, আর রোজ বর্ষাকে ইশারা করতে থাকে কিছু জিজ্ঞাসা করার জন্য। খানিকক্ষণ বাদে মারিসা দৈনন্দিন লুপের মতো আবারও সোফায় বসে নিষ্প্রাণ চোখে চেয়ে দেখতে থাকে উদ্ধারকৃত সমাচার। বর্ষা রোজ ধীর গতিতে এগিয়ে গিয়ে বসে সোফায় মারিসার পাশে। অতিথিকে মারিসা যেন বিন্দুমাত্র ভ্রুক্ষেপ দেখায় না, সে এক নিষ্ক্রিয়ের মতো তাকিয়ে থাকে সমাচারের দিকে। রোজ আবারও ইশারা করলে এরপর বর্ষা বলে, রিসা, কাল সেই কাগজ যে খুঁজলি তা খুঁজে পেলি? মারিসা ওদের দিকে না তাকে নির্জীব মুখে কেবল নাসূচক মাথা নাড়ে। ওরা বেশ স্তম্ভিত হয়ে দুজন দুজনকে পরখ করতে থাকে। যে কাগজটাকে ঘিরে এত কিছু, সেটা খুঁজে পাসনি? ঘর থেকে কোথায় যাবে? আর সেটা না পেলে? জানি না, কোথাও পাইনি, কোথাও না, সব জায়গায় খুঁজেছি, আমি জানি না কোথায় আছে ও। তাহলে কিভাবে কি করবি? ওটা কি রৌদ্র নিয়ে যাবে সাথে করে? কিন্তু কেন? জানি না বর্ষাবিন, কিচ্ছু জানি না। একটা মানুষ এতটা মিষ্টি কি করে হতে পারে? আমি ওকে কোনোদিনও বুঝতেই পারিনি, কোনোদিনও হয়তো বোঝার চেষ্টাই করিনি। ও শুধু আমাকে দেখেই আমার মনে কি চলছে বুঝতে পারতো। হি ক্যান রিড মি। আর আমি নিজেই ওকে হয়তো সেভাবে কখনো অনুভব করতে পারিনি, অথচ আমি সব সময় বলেছে আমায় যে আমি ওকে ভালোবাসি। আজ আমার জন্যই এইসব হয়েছে। ও সব সময় বলে না, ডেস্টিনি, ভাগ্য। ও দূরে চলে যাচ্ছে দেখেও আমি চেয়েছিলাম ও চলে যাক, আর সেই জন্যই ভাগ্য এবারও আমার কথা এভাবে মেনে নিয়েছে। কিন্তু আমি তো কোনোদিনও চাইনি ও এতটা দূরে চলে যাক। আমি আমার দুর্ভাগ্য বনাতেও মেনে নিতে পারছি না। কোনোদিনও ভাবিনি যে রৌদ্র আমায় এভাবে ছেড়ে চলে যাবে। ও ফিরে আসুক বর্ষাপি, আমি ভাগ্যের কাছে আর কিচ্ছু চাই না, কিচ্ছু না। একটু থামবোন। মারিসা, ওয়াই আর ইউ ব্লেমিং ইয়োরসেলফ? তোমার কোনো দোষ নেই। রুদ্রের মতো রেডিসেন্ট পার্সনের কাছ থেকে অনুভূতি যে কোনো মেয়েই এক্সপেক্ট করবে, আর সেখানে তোমাদের ম্যাটারটা তো অনেক ডেন্স। তুমি ওর কাছ থেকে যে কোনো ফিলিংস এক্সপেক্ট করতেই পারো। তুমি অবশ্যই চাইতে পারো যেন ও তোমাকে ভ্যালু করে, তোমার বলা কথায় যেন ভ্যালু দেয়। আর রুদ্রের ফিলিংস এক্সপেক্ট না করাতে তোমার যদি মনে হয়ে থাকে যে ও তোমায় টেকেন ফর গ্রান্টেড হিসেবে নিয়েছে, সেটাতে তোমার কোনো দোষ নেই। রোদের বিহেভিয়ার বাধ্য করেছিল তোমায় এমনটা ভাবতে। স্টপ ব্লেমিং ইয়োরসেলফ ডিয়ার। উই অল নো হাউ মাচ ইউ লাভ হিম। তুমি এমনটা করতে থাকলে তোমার শরীর আরও খারাপ হবে। এমনিতেই তো তুমি এখন। এটুকু বলে রোজ থেমে গেলে মাসা ওর কথা বুঝতে না পেরে হতভম্বে নাই ওর দিকে তাকিয়ে থাকে। একইভাবে ইতস্তত হয়ে বর্ষা বলে, তোর শরীরটা বেশ খারাপ, আমাদের ডাক্তার দেখানো উচিত। মারিসা, ইউ থিঙ্ক ইউ শুড, কারণ আই মিন তোমার নৌসোনাস আর ভমিটিংয়ের ব্যাপারটা একটু বেশি হচ্ছে। উই থিঙ্ক ইউ নো সিমটমসগুলো মিলে যাচ্ছে, বুঝতেই পারছো আশা করি। সো আমাদের শিওর হওয়া উচিত ব্যাপারটা, তাই বলছিলাম। কথাটা শেষ না করতেই মাসা সচকিত চোখে বর্ষার দিকে তাকালে সেও হ্যাঁ সূচক মাথা নেড়ে তার সম্মতি জানালে মার্শার পিলে চমকে ওঠে। আর বিচলিত চোখে এলোমেলো দৃষ্টিতে মার্শার দেওয়ালে ঝোলানো ক্যালেন্ডারের দিকে এক উৎকণ্ঠিত দৃষ্টিতে তাকিয়ে থাকে। তার অক্ষি যুগলে ভেসে ওঠে এক অদূরের অনিশ্চয়তা। সন্ধ্যায় একই রকম নিলিপ্ত পরিবেশে সবাই বসে আছে বসার ঘরে। অঙ্কনার প্রিন্স প্রতিদিনের মতো এলো। নিনিতা আজকে আসতে পারেনি, কারণ তার জীবনের নতুন অধ্যায় শুরু হতে আর মাত্র একদিন বাকি। তাই ইচ্ছা থাকলেও সে আসতে পারেনি তার প্রিয় বান্ধবী মার্শার কাছে। তাকে এবার নিজেকে সময় দিতে হবে। মার্শা এখন তার নিজের ঘরে বসে আছে। সকালে ওদের বলা সন্দেহ অতীত কথাই সমুদ্র যেন এখন আর কোনো কুলকিনারাই ঠাউর করতে পারছে না। বসার ঘরে রোজের ফোনটা যান্ত্রিক শব্দে বেজে উঠতে রোজ সেটা গ্রহণ করে বলে, রুদ্রের কোনো খবর পেয়েছো জ্যাসন?
বসা ঘরে রোজকে এই কথা বলতে শুনেই মারিশা ছুটে আসে তার ঘর থেকে আর রোজকে ফোনে কথা বলারত অবস্থায় আবিষ্কার করে। তবে ফোন রেখেই রোজ মারিশার দিকে তাকিয়ে হতাশাজনক নাসূচক মাথা নাড়তেই মারিশার সোফায় বিমর্ষ হয়ে বসে পড়ে। বেশ কিছু সময় পর সবাই যে যার মতোই সেখানে বসে আছে। প্রিন্স উঠে দাঁড়াতেই প্রস্থানের জন্য ঠিক সেই মুহূর্তেই কলিং বেলের সজোরে শব্দ হওয়াতে বেশ সবাই চমকে ওঠে। প্রিন্স এগিয়ে গিয়ে দরজা খোলে এবং সে যথারীতি অবিশ্বাসে ন্যায় স্তম্ভিত দৃষ্টিতে নির্বাক হয়ে তাকিয়ে থাকে দরজার বাইরে প্রতিক্রিয়াহীন মুখে দাঁড়িয়ে থাকা মানুষটির দেখে। তার অক্ষি যুগল যেন কোটর থেকে বের হওয়ার উপক্রম। এক জোরালো ঢোক গিলে প্রিন্স ওকে এভাবে তাকিয়ে থাকতে দেখে সবাই বেশ হতবাক বলা বাহুল্য। অঙ্কন আর রোজ দুজনই এগিয়ে যেতেই সে ততক্ষণে নিঃশব্দে ঘরে ঢুকে দাঁড়িয়েছে। তাকে দেখা মাত্রই বর্ষার প্রতিক্রিয়া একই রকম, কিন্তু মারিশা এখনও একদিনে আপন মনে সোফার হ্যান্ডেলে হাত রেখে তার উপর চিবুক ঠেকিয়ে মাথা নিচু করে আছে। দরজার বেল বা প্রিন্সের বলা কথা কোনো দিকে তার না তো আছে কর্ণগোচর আর না আছে ভ্রূক্ষেপ। সেই আগন্তুককে দেখে তার আশ্চর্যজনিত হয়ে যেন বাকরুদ্ধ হয়ে তাকিয়ে আছে তার দিকে। আর সে ঘরে প্রবেশ করেই দরজা থেকে বিপরীত দিকে মুখ ঘুরিয়ে সোফায় এলোকেশে নিষ্প্রাণ হয়ে বসে থাকা মারিশাকে দৃষ্টিগোচর করতে পারে। নিঃশব্দে এগিয়ে গিয়ে একদম মারিশার সন্নিকটে পিঠ পেছনে দাঁড়িয়ে এক চিরচেনা গম্ভীর কণ্ঠে সে বলে। মারিশা নিজের পিঠ পেছনে স্পষ্ট সেই চিরচেনা স্বরটি কর্ণগোচর করতে পেরে বিন্দুমাত্র হেলদোল দেখায় না, কারণ এই এক সপ্তাহে এই ডাকটি সে কয়েক হাজারবার তার চারপাশে আধ্যাত্মিকভাবে অমূল প্রত্যক্ষ করেছে। মারিশা কোনো জবাব না করলে সেই আগন্তুক এবার সরাসরি মারিশার সম্মুখে এসে দাঁড়াতেই মারিশা কিঞ্চিত তার দৃষ্টি সরিয়ে তার দিকে ধীরে ধীরে মুখ উঁচিয়ে তাকায়। আর তার দৃষ্টিকারে কালো প্যান্ট আর সফেদ লেদার কোট পরিহিত এক চিরচেনা নিলিপ্ত মুখাবয় সেই আগন্তুক কিঞ্চিত মুহূর্ত বিলম্ব না করে মারিশার সম্মুখে বরাবর মেঝেতে এক হাঁটু গেড়ে বসে আর এক হাঁটুতে ডান হাত রেখে মারিশার নিষ্প্রাণ গালে তার বলিষ্ঠ হাত রেখে ধীর কণ্ঠে বলে, কি হয়েছে বলো। এক উত্তাল সমুদ্রে নাই মারিশার শ্বাস প্রশ্বাস আন্দোলিত হতে থাকে আর সেই আগন্তুকের দিকে মারিশা অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তার শুভ্র রাঙা মুখের ডাগর ডাগর আখি যুগলের দিকে যেগুলো বেশ ফুলে আছে। মারিশা তার ক্ষুদ্র এক হাত আগন্তুকের গালে রাখতেই আগন্তুক সেদিকে দৃষ্টিগোচর করে আর মারিশা এবার কিছুটা দ্রুত সেই আগন্তুকের গালে মুখে পক্ষে তার হাত রেখে সে যে এবার আর তার ভ্রম নয় বরং সত্যি কিনা তা অনুভব করার চেষ্টা করতে থাকে। মারিশা বিচলিত চোখে আগন্তুকের দিকে তাকাতেই সে কিঞ্চিত ভুরু কুঁচকে বলে, Why are you look so pale? আমি কন্ট্যাক্ট করতে পারি? কথা চলাকালীনই মারিশা তার গলা দৃঢ়ভাবে বাহু ধরে আলিঙ্গন করে নিজের মুখ গুজে আসতে পড়ে কানাই। বাঁধভাঙ্গা তরঙ্গে নেই মারিশার অশ্রু ঝরতে থাকে। তার আগন্তুক তার স্বরটিকে পৃষ্ঠদেশ থেকে নিজের বাহু ধরে প্রবলতায় আলিঙ্গন করে নেয়। মারিশা ডুকরে কেঁদে ওঠে। ঘরে অবস্থানরত সবাই এখনো হতবাক দৃষ্টিতে তাকিয়ে আছে সেই চিরচেনা আগন্তুকের দিকে। সে মারিশাকে তার মুখ বরবর করতেই দৃষ্টিগোচর হয় অশ্রুতে মারিশার পুরো মুখ লেপ্টে আছে। সে তার হাত ওর গালে রেখে অশ্রু মুছতে লাগলে উত্তেজিত মারিশা প্রচণ্ড জোরে জোরে শ্বাস নিতে থাকে। রুদ্র শীতল কণ্ঠে বলে, কেঁদো না, আমি তো। কিছুটা উঁচু হয়ে মারিশার মুখ বড় বড় হয়ে রুদ্র বলতে লাগলে কথা চলাকালীনই মারিশা পারিপার্শ্বিক অবস্থা এবং দিক বিদিক কোনো কিছু না ভেবে উন্মাত্তের নাই তার দুহাত রুদ্রের গালে রেখে তার ফ্যাকাশে অধরে অগণিত অমায়িক স্পর্শ এঁকে দেয় রুদ্রের সমগ্র মুখাবয়ে। আশঙ্কিক কাণ্ডে রুদ্র নিজেও বিস্মিত হয়, তবে সে কোনো কথা না বলে তার অক্ষিযুগল বন্ধ করে নেয় সেই ক্ষণিক সময়ের জন্য। এবার মারিশার কাণ্ডে দাঁড়িয়ে থাকা বাকিদের ধ্যান ভাঙে আর তারাও বুঝতে পারে যে রুদ্র সত্যি এসেছে। ধ্যান ভাঙার পর এবার তাদের ইতস্তত হবার পালা। তারা এদিক সেদিক তাকিয়ে নিজেদের দৃষ্টি ফেরানোর চেষ্টা করতে থাকে। রুদ্র কোনো মতে মারিশাকে সামলাতেই সে আবারও রুদ্রকে বাহু ধরে আলিঙ্গন করে নেয়। রুদ্রের প্রতিক্রিয়াহীন মুখে তার ধীর কণ্ঠে বলে, ইটস ওকে, রিল্যাক্স। সবাই সোফাতে বসে উৎকণ্ঠিত দৃষ্টিতে রুদ্রের দিকে তাকিয়ে
যে তখন থেকে তার কাঁধে মাথা রেখে বসে থাকা অবসাদগ্রস্ত মারিসার পাশে বসে তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। প্রিন্স বলে, তুই কি জানতিস না যে তোর ফ্লাইটের প্লেনটা ক্র্যাশ করেছে? 4 দিন পর জেনেছি। হয়েছিলটা কি? তোর ফোন কোথায়? আমরা তোর জন্য টেন্ট ছিলাম ভাই, এতটুকু কি জানতে পারি না? গ্র্যানি মারা গেছে। আই ওয়াজ ইন আনাতোলিয়া। জানাতে তো পারতে অ্যাটলিস্ট। রুদ্র কোনো উত্তর করে না। তার মুখবে বিরক্তিভাব স্পষ্ট। সে যে কাউকে কোনো প্রকার কৈফিয়ত দিতে চাইছে না, আর প্রশ্নে যথেষ্ট বিরক্ত হচ্ছে। তার মুখ দেখে বোধগম্য হতে ওদের খুব বেশি মুহূর্ত বিলম্ব হয় না। প্রিন্স বলে, ঠিক আছে, রেস্ট নে, আমরা এইসব নিয়ে না হয় পরে কথা বলবো। পরে বলার মতো এমন কিছুই নেই ডিসুজা। এতদিন তোরা মারিসার সাথে ছিলি। ইয়েস, ইউ গাইজ হ্যাভ দ্য রাইট টু নো। ফ্লাইটের আধ ঘন্টা আগে আমার কাছে ফোন আসে গ্র্যানির কেয়ারটেকারের। যদিও আমি গ্র্যানির সাথে এখান থেকে গিয়েই দেখা করেছিলাম, কিন্তু ফ্লাইটের দিন ওনার কন্ডিশন ইটস গট ওয়ার্স্ট। তাকে হসপিটালাইজড করা হয় আর গ্র্যানি বারবার আমাকে দেখতে চায়। তাই আমি ফ্লাইট ক্যান্সেল করি আর মিডল ইস্টের এমার্জেন্সি ফ্লাইট উঠি। আই থট মারিসাকে সেখানে যাবার পর জানাবো, কারণ তখন অলরেডি অনেক রাত, আর সারা রাত ফ্লাইটে আমি ফোন সুইচড অফ রাখি অ্যাজ ইউজুয়াল। তবে পরদিন এয়ারপোর্টে নামতেই আনাতোলিয়ার স্নো স্টর্ম ছিল অ্যাক্সেস, আর ফোন অন করতেই সে জানায় গ্র্যানি ওয়াজ অলরেডি পাসড অ্যাওয়ে। আমি ফ্লাইটে থাকাকালীন উনি মারা গেছে। সিন্স মাই ফোন ওয়াজ অফ, তাই ওনারাও আমাকে ফোনে পায়নি। আর পেলেই কি হতো, আমি তো অলরেডি ফ্লাইটে ছিলাম। তাই ব্যাক না করে খবরটা পেতেই গ্র্যানির বাড়িতে যাই, বাট স্নোফলের জন্য ক্যাব পেতে সমস্যা হচ্ছিল। এয়ারপোর্ট থেকে তাড়াহুড়োয় বের হতেই একটা স্টুপিডের সাথে ধাক্কা লাগে। আমি ঘুরে তাকাতেই ও বলে, সরি ডুড, আই ওয়াজ ইন হারি, এক্সট্রিম স্নোফল। তাই কিছু না বলেই আমি চলে আসি। ওনার বডি ডিসচার্জ করে বাড়িতে নিয়ে এসে ফিউনারেল করে সব এই অ্যাডভার্স ওয়েদারে কমপ্লিট করতে 3 দিন লেগে যায়। এর আগেই আমি বুঝতে পেরেছিলাম মাই ফোন অলরেডি গট স্টোলেন, বাট দ্যাট ইডিয়েট। কিন্তু এত ঝামেলাতে কিছুই করার ছিল না সেখানে। আর ততদিনে এক্সট্রিম স্নোফল স্নো স্টোর্মের রূপ নেয়, আর সমস্ত কমিউনিকেশন অফ, সব ধরনের ফ্লাইট ক্যান্সেল করা হয়। পরদিন আমি নিউজে জানতে পারি ইস্টার্ন এয়ারলাইন্সের ক্র্যাশ করেছে। আর যেহেতু সেখানে টাওয়ার কাট হয়েছিল, সো আই হ্যাভ নাথিং টু ডু বাট ওয়েট। Thus she was there. রোজবের শব্দপণে কথাটি বলে মারিসা রুদ্রের কাঁধ থেকে মাথা তুলে রৌদ্রের দিকে তাকাতেই রুদ্র এক পলক মারিসার দিকে তাকিয়ে নির্জীব কণ্ঠে বলে, সবাই সহজেই বুঝতে পারে রোজ তার কথা জানতে চেয়েছে। মারিসা ধীর কণ্ঠে বলে, তোমার কথা হয়নি ওর সাথে? উনি জার্মান ছিলেন। ওনার আসতে 3 দিন লেগেছে, তবুও এসেছিলেন তুরস্কে গ্র্যানির কথা শুনে, আর স্পেশালি নাকি আমি এসেছি তা শুনে। হোয়াটএভার, আসার দিন পর্যন্ত উনি ছিলেন সেখানে আমার সাথেই। তাচ্ছিলেন এই বোকা হেসে বলে রুদ্র। সবিকে তখনও এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে রুদ্র সোফা থেকে উঠে কিছুটা তীক্ষ্ণ কণ্ঠে বলে, অলরাইট, দ্যাটস অল, এনাফ কোয়েশ্চেন। আই হোপ আর কোনো প্রশ্ন নাই। এতটুকু হয়েছিল, আর আমি সবই বলেছি। আই নিড রেস্ট, লেটস গো। অবসাদগ্রস্ত মারিসা ধীর পায়ে সোফা থেকে উঠতে লাগলে রুদ্রর বাহুতে হাত রাখতেই মারিসা বলে, আমি যেতে পারবো। এতটুকু বলতেই ন্যানো সেকেন্ডের ব্যবধানে সে নিজেকে শূন্যে অনুভব করে। দিক বেদিক বিবেচনা না করে রুদ্র তার শটটিকে সবার সামনে পাজকলে তুলে নিয়ে যেতে যেতে বলে, I know you can, but let me help you. You look so tired, weak. আরও না জানি কিসব বলতে বলতে রুদ্র সবার সামনে থেকেই মারিসাকে এভাবে তুলে নিয়ে শিবে যেতে থাকে তার ঘরের উদ্দেশ্যে। আর মারিসা জড়সড় হয়ে দুহাতে রুদ্রের গলা আলিঙ্গন করে মাথা নিচু করে রাখে। আর হতভম্বর নেই বাকিরা তাকিয়ে থাকে রুদ্রের প্রস্থানের দিকে। রুদ্র মারিসাকে কোল থেকে নামিয়ে বিছানায় হেলান দিয়ে বসে ওর সন্নিকটে বসে। রুদ্র এক নেশাতো দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে থাকলে মারিসা অনুরাগের স্বরে বলে, তুমি জানতে প্লেনটা ক্র্যাশ করেছে, এরপরেও কিভাবে কোনো খবর জানালে না? সবই তো বলেছি, আর অনেস্টলি বলছি আমি ভাবিনি যে কেউ আমায় নিয়ে এত চিন্তা করবে। কি তোমার একবারও মনে হয়নি যে আমি তোমার জন্য টেনসড হতে পারি, আমি তোমায় নিয়ে চিন্তা করব? এটা কি স্বাভাবিক নয়? তোমার একবারের জন্যও এটা মনে হয়নি রুদ্র? না, আমি চলে যাবার দিন তুমি অনেক খুশি হয়েছিলে। আমি চলে যাব শুনে তুমি খুশি হয়েছিলে, এমনকি আমি যাবার সময়ও খুশি ছিলে। সো why would I think that you would say me? ধীর কিন্তু দৃঢ় কণ্ঠে বলতে থাকে রুদ্র। ওর কথাতে মারিসা প্রচণ্ড রকমভাবে নিজেকে দোষী সাব্যস্ত করে। মাথা নিচু করে অস্পষ্ট কণ্ঠে বলে, সরি, আমি সবসময় চেয়েছি তুমি আমার সাথে থাকো, কিন্তু আমি তোমাকে বুঝতেই পারি না। আমার দম বন্ধ লাগছিল সব মিলিয়ে।
আমি জানি না আমার কি হয়েছিল তখন। মাথা নিচু করে বলতে থাকে, টপ টপ করে মারিসার হাতের উপর তার অশ্রুজল পড়তে থাকে, যা দৃষ্টিগোচর করতে পেরে রুদ্র এবার সাবলীলভাবেই বলে, দেন হোয়াই ডিড ইউ মিস মি? কি মনে করেছিলে আমি মরে? কথাটা চলাকালীনই মারিসা মুখ তুলে তড়িৎ গতিতে তার ক্ষুদ্র এক হাতে সজোরে রুদ্রের ঠোঁটে ঠেকিয়ে ধরে অশ্রু সজল চোখে তাকিয়ে বলে, চুপ করো রুদ্র। এতটুকু বলে মারিসার টুকরে কেঁদে ওঠে। মুহূর্ত বিলম্ব না করে সমুদ্র তার প্রবলতা দিয়ে রুদ্রের গলা বাহুডোরে আলিঙ্গন করে নেয়। মারিসা কান্নার জর্জরিত কণ্ঠে বলতে থাকে, চুপ করো রুদ্র, আর বলো না। আমি ভাবতেও পারি না এই কথা। আমি তোমাকে অনেক মিস করেছি রুদ্র, তুমি ভাবতেও পারবে না এই 2 সপ্তাহ আমার কিভাবে কেটেছে। আমি তোমায় অনেক ভালোবাসি রুদ্র, তোমায় ছাড়া থাকা সম্ভব না। মারিসা হয়তো আর কিছু বলতেই যেত, তবে এবার রুদ্র তার সমুদ্রকে বলিষ্ঠ এক হাতে পৃষ্ঠদেশে দৃঢ়ভাবে আলিঙ্গন করে অন্য হাতে ওর মাথাতে হাত বুলিয়ে দিতে দিতে স্থির কণ্ঠে বলে, রিল্যাক্স, আম ব্যাক। আমি আছি তো। অল রাইট নাও, স্টপ ক্রাইং, সিলি গার্ল। ঘুমাও এখন। তোমায় কিছু বলার আছে। আমার মনে হয় মানে আমি কনসিভ। হোয়াট? হ্যাঁ, না শোর না, কোনো কিছু শোর না। আমি বলিনি, আমি তো জানিও না, চেক আপও করিনি। আমার প্যানিক অ্যাটাকের সিমটমস দেখে বর্ষাপি আর রোজ বলেছিল, মানে আজই সকালে। ওরাও শোর না, তুমি বলেছিলে সব তোমায় বলতে, তাই বল। রিল্যাক্স। বেশ বিচলিত হয়ে মারিসার বলা কথা চলাকালীনই রুদ্র তার বলিষ্ঠ এক হাত মারিসার সমগ্র ক্ষুদ্রায়তন উদর জুড়ে রেখে এক উষ্ণ স্পর্শ দিয়ে বলে, আর মারিসা থেমে অত্যাধিক জোরে নিঃশ্বাস নিতে থাকে আর রুদ্রের তার উদরে রাখা হাতের দিকে তাকিয়ে থাকে। রুদ্র ধীর কণ্ঠে এক মহাবিষ্টে ন্যায় দৃষ্টি দিয়ে বলে, উই উইল নো অ্যাবাউট ইট। চলো ডাক্তারের কাছে। আজ না, মানে আমি বলতে চাইছি এখন এত রাতে। সেটা তোমার দেখার বিষয় না। শোনো রুদ্র, আমি বলছি তুমি এতটা জার্নি করে এসছো, আমরা কাল যাই, মানে কাল সকালে, প্রমিস? অলরাইট, হ্যাভ সাম স্লিপ নাও। বলে রুদ্র মারিসাকে শব্দপণে বিছানায় এড়ে দিয়ে উঠে যেতে নিতেই মারিসা দৃঢ়ভাবে রুদ্রের সফেদ কোটের এক পাশ এক হাতে আঁকড়ে ধরে মাথা কিঞ্চিত উঁচিয়ে বিচলিত হয়ে বলে, কোথায় যাচ্ছ? চেঞ্জ করতে। তবু মারিসা রুদ্রের কোট থেকে হাত না সরলে রুদ্র মৃদু হেসে বলে, চেঞ্জ করবো না। মারিসা কিছু না বলে রুদ্র ওর গালের উপর থেকে চুল সরিয়ে দিয়ে বলে, ইজি ইজি, আম রাইট দেয়ার। ভয় পাবার কিছু নাই। আম ব্যাক নাও। মারিসা তার আঁকড়ে ধরা হাত না সরিয়ে কেবল হ্যাসূচক মাথা নাড়লে। এবার রুদ্র এক প্রগাঢ় দৃষ্টিতে তাকিয়ে থাকে মারিসার বিপন্ন হয়ে থাকা অবয়ের দিকে। একই সাথে মারিসাও তৃষ্ণা নিবারণ করে দেখতে থাকে তার রুদ্রকে। রুদ্র মারিসার রক্তিম আখি চুকুল থেকে দৃষ্টি সরিয়ে মুহূর্ত বিলম্ব না করে তার অধরে শীতল স্পর্শ এঁকে দেয় তার সমুদ্রের ফুলো ফুলো মসৃণ গালে। একবার, দুবার, কয়েকবার রুদ্র তার সমুদ্রের ফ্যাকাশে অধরের দিকে মহাবিষ্টের ন্যায় তাকিয়ে সেদিকে এগিয়ে যেতেই মারিসা কিঞ্চিত বাধা না দিয়ে তার চোখ বন্ধ করে নেয় আর বাহুডোরে আলিঙ্গন করে নেয় তার রুদ্রকে। হিমশীতল ঈশান কোণের মৃদুমন্দ পবনের সাথে বসন্তের আগমনের বার্তাও বয়ে এনেছে প্রকৃতি। তবে প্রকৃতির শুষ্কতা এখনও বিরাজমান। অত্যাধিক মিষ্টি রোদে আজ চারিপাশ আলোকিত। ঘাসের উপর পড়ে থাকা শিশিরগুলো জলজল করে উঠছে শীতল প্রকৃতির মিষ্টি রোদে। দিনের বেশিরভাগ সময় ক্লিনিকে কাটিয়ে বিকেলে রুদ্র আর মারিসা বাড়িতে ফিরে আসে। এদিকে বর্ষাও আজ চলে যাচ্ছে। কেবল মারিসা ফেরা অবধি সে অপেক্ষা করছিল। রুদ্র বর্ষাকে সাবলীল বিদায় জানায়। রুদ্র তার ঘরের দিকে প্রস্থান করে আর বর্ষা মারিসাকে নিয়ে বসার ঘরের সোফায় বসে বলে, তারপর বল, কি হলো? কিছু না। আমি সরি, আমাদের আরেকটু অবজার্ভ থাকা উচিত ছিল। আমি বলেছিলাম এটা প্যানিক অ্যাটাকের লক্ষণ ছাড়া আর কিছুই না, কিন্তু ওরা এমনভাবে বলল। কোনো ব্যাপার না বর্ষাবিন। ব্যাপারটা রৌদ্র অব্দি গেল। ইস, এত খারাপ লাগছে না, বোঝাতে পারবো না রে বোন। এভাবে বলো না, আমি নিজেই তো কনফিউজ ছিলাম মান্থলি ডেট ওভার হওয়ায়। তাহলে ডক্টর কি বলল? এটাই, লো প্রেশার আর প্যানিক অ্যাটাকের জন্যই এমনটা হয়েছে। অনেক টেন্স ছিলাম, খাওয়া দাওয়া হয়নি, সব মিলিয়ে ডেট আসতে দেরি হচ্ছিল, ব্যাস এইটুকুই। তবে ডক্টর বলেছে সবকিছু ঠিকঠাক আছে, আমরা চাইলে যে কোনো সময়। বাহ,
এটা তো ভালো খবর। তবে রৌদ্র কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে চলে গেল, ওর নিশ্চয়ই খারাপ লেগেছে বল। মারিসা বিচলিত দৃষ্টিতে তাকিয়ে থাকে বাইরের দিকে। সন্ধ্যায় প্রিন্স এলে বর্ষা বের হওয়ার আগেই মারিসাকে দৃঢ়ভাবে আলিঙ্গন করে বলে, ভালো থাকিস বোন, যাবার আগে একবার অন্তত দেখা করে যাস। অবশ্যই বর্ষাবিন, তোমাদেরকে না জানিয়ে কি যাব নাকি? বর্ষা বিদায় জানিয়ে চলে গেলে রৌদ্র মারিসাকে সাথে করে বাড়ির ভেতরে চলে আসে। রাত 10:40। রৌদ্রকে ল্যাপটপে কাজ করতে দেখে মারিসা ওর সামনে এসে দাঁড়িয়ে বলে, ফোনটা যে চুরি হয়ে গেল, কোনো সমস্যা হবে না? নট মাচ, সব কিছু আমার ল্যাপটপে ব্যাকআপ করা আছে। আর এমনিতেও ফোনে বেশি কিছু রাখি না, আর ফোনে যা কিছু আছে সেটা অ্যাক্সেস নিয়ে ব্যানার্জি সব ডিলিট করে দিবে। রৌদ্র কাজ করতে করতে এতটুকু বলতেই মারিসা আর কথা না বাড়িয়ে বিছানায় ওর পাশে গিয়ে বসে বলে, তুমি রেগে আছো আমার উপর? হুম, তুমি কি খুশি হওনি? পজিটিভ হলে আমি বেশি খুশি হতাম মারিসা। চোখ অক্ষি কোটর থেকে বের করার মতো করে মারিসা তাকিয়ে থাকে রৌদ্রের দিকে। ওর কথা শুনে যেন এক আকাশ ভেঙে পড়েছে তার মাথায়। সে যা ভেবেছিল, যা ভেবে এত ভয় পাচ্ছিল, রৌদ্র তো এই একটা কথাতে সব এলোমেলো করে দিল। তার মানে রৌদ্র মারিসা শুষ্ক ঢোক গিলে মাথা নিচু করে বলে, সরি, আমি না বুঝতে পারিনি। আমি প্রথমে ভেবেছিলাম তুমি শুনে রাগ করবে, কারণ এসব ব্যাপারে তুমি কখনোই কিছু বলনি। তাই আমি বুঝিনি যে তুমি আসলে চাও কিনা। এই জন্যই আমি ভয় পাচ্ছিলাম তোমায় জানাতে। আর তখন ওই সময় আমি নিজেও প্রস্তুত ছিলাম না, তাই জানতে চেয়েছি এখন। আর এখন তুমি বলছো তুমি পজিটিভ হলে খুশি হতে। আমি না সত্যি বুঝতে পারিনি রুদ্র। লুক অ্যাট মি শরি, লিসেন, আমাদের বাচ্চা কোনো আনওয়ান্টেড বা আননেসেসারি বার্ডেন হবে না। রুদ্র, আমি সেটা বলিনি। লেট মি ফিনিশ ফার্স্ট। তোমার এমনটা মনে হওয়ার কারণ হচ্ছে আমি তোমাকে বোঝাতে পারিনি, সো ইটস মাই ফল্ট। এখানে তোমার কোনো দোষ নেই। আওয়ার বেবিজ, দে উইল বি আওয়ার সাইন, দে উইল বি আওয়ার ব্লাড। যেটা তোমার সাথে হয়েছে সেটা ওদের সাথে হবে না, নেভার। আমি বুঝতে পারিনি যে তুমি এতটা সিরিয়াস। তুমি তো কখনোই বলনি। এভরিথিং অ্যাবাউট ইউ ইজ সিরিয়াস টু মি, এভরি লিটল থিং। আই টোল্ড ইউ রাইট। আমার ভুল হয়ে গেছে। নো ওয়ারিজ, আমি ভুল করলে তুমি দূরে সরে যাও, কিন্তু তুমি ভুল করলেও আমি তোমাকে আমার কাছে রেখে দেবো, মাই লিটল হার্ট। বলে রৌদ্র তার অক্ষি চুকলে মৃদু হাসে। নিলিপ্ত রৌদ্রের এ সমস্ত কথাতে মারিসার সংবেদনশীল মনে বেশ জল আচর কেটে যায়। রৌদ্র তাকে এতটা গুরুত্ব দিয়ে ভাবতেই তার সমগ্র তনুতে শীতদারি শিহরণ খেলে যায়। রৌদ্র বলে, আমার মনে হয় আমি তোমাকে বোঝাতে পেরেছি। দ্যাটস লাইক মাই গুড গার্ল। বলে রৌদ্র মুহূর্ত বিলম্ব না করে তার সমুদ্রের অধরে নিজের আধিপত্য বিস্তারে নেমে যায়। মারিসা এক হাতে রৌদ্রের ঘাড় আলিঙ্গন করে অন্য হাত রাখে হুডি পরিহিত রৌদ্রের বলিষ্ঠ পক্ষে। অক্ষি যুগল বন্ধ করে মারিসা সাই দিয়ে যায় রৌদ্রের উন্মত্ততায়। মুহূর্ত বিচরণের বেশ কিছু সময় বাদে রৌদ্র একটু একটু করে নিজেকে কিঞ্চিত সরিয়ে আনতে দৃষ্টিগোচর হয় সমুদ্রের উত্থাল নিঃশ্বাসের আন্দোলন। তার মুখের উপর থেকে ছোট চুলগুলো পিত্তা আঙ্গুলে সরিয়ে রৌদ্র ধীর কণ্ঠে বলে, Should I give back to you all the kiss you gave me yesterday with something special? রৌদ্রের বিস্তৃত কথাই মারিসা মাথা নিচু করে আলতো করে লাজুক হাসে। রৌদ্র বলে, Let me give it back to you. বলে রৌদ্র মারিসার অধরে আবারও নিজের দখলদারিত্ব বিস্তার করে এবং নিমিষেই মুহূর্ত বিচরণ চলাকালীন রৌদ্র মারিসাকে বিছানে এড়িয়ে দেয়। মুহূর্ত না ভেঙেই রৌদ্র তার সমুদ্রের কোমর পৃষ্ঠ এক হাতে আঁকড়ে ধরে প্রমাদনায় উন্মত্ত হয়, আরেকটি হাতে বন্ধ করে দেয় পাশের পড়ে থাকা ল্যাপটপটি। পরের দিন, সময়টি হচ্ছে ফেব্রুয়ারির মধ্যবর্তী কোনো এক দিনের বিকেলে। বেশ রৌদ্রোজ্জ্বল দিন না হলেও কুয়াশার চাদরে মোড়ানো শহরটি দেখতে বেশ লাগছে। কান্ট্রি সাইডের সব কিছু দৈনন্দিন কর্মধারে চলেও কিছু মানুষের জীবনে আজকে দিন বিশেষ বিশেষত্ব নিয়ে এসেছে। জোর কদমে এক বিশাল আকৃতির রিসোর্টের লন জুড়ে নয়নভিরাম প্রকৃতির সৌন্দর্য মণ্ডিত করে সাজানো হচ্ছে স্থানটি। কোনো এক নবযুগল দম্পতি বিয়ের বধূ অভ্যর্থনার অনুষ্ঠানের জন্য সেখানে উপস্থিত আছে বেশ কিছু চিরচেনা মুখ, যারা নিজেদের মতো করে কাজে তদারকি করে যাচ্ছে আর নিজেদের মধ্যেই বরাবরের মতো হইহুল্লোড় চেঁচামেচি করে পুরো পরিবেশটা মাতিয়ে রাখছে। তৈয়দ, নভা, ক্ষীরণ উৎস প্রত্যেকেই সেখানে উপস্থিত। মৈথিলি, একটু আস্তে, কানে ব্যথা লাগছে। আরে দাঁড়াও, হয়ে যাবে এখনই।
সীমান্তকে পাওনি বলে আমায় এভাবে কষ্ট দিচ্ছ? শোধ তুলছ আমার উপর? ধুর, সাজাবই না তোমায়। মৈথিলী বলতে নিনিতা প্রচণ্ড জোরে হাসতে থাকে। সাদা রঙের বেশ ভারী পাথর খচিত এবং নকশা আকৃতির লেহেঙ্গা পরিহিত নিনিতা বধূ অভ্যর্থনা সাজে সজ্জিত হয়ে বসে আছে ড্রেসিং টেবিলের সম্মুখে। আর প্রচণ্ড খুশিতে সে আর মৈথালি চারিদিক মাতিয়ে রাখছে। তার পৃষ্ঠদেশ অবধি চুলগুলো হালকা করে এলিয়ে রাখা আছে কাঁধের উপর, আর মাথার উপর দোপাট্টা দিয়ে আটকে দিতে দিতে নীল রঙের শাড়ি পরিহিত মৈথিলী বলে, শোনো, এইভাবে না কোনো নতুন বউ হাসে না, বুঝেছ? এখন তোমার বিয়ে হয়েছে। আমার আরো 2 মাস আগেই বিয়ে হয়ে গেছে। আমি কি এখনো নতুন বউ নাকি? তো কি হয়েছে? মারিসার যে প্রায় 1 বছর হতে চলেছে, তবুও মারিসা এখনো নতুন বউ। সেটা ঠিক। ইস, মারিসাটা বউয়ের সাজে সাজলই না, তাই ওকে আজ বলেছি শাড়ি পরে আসতে। তাই নাকি? দাঁড়াও, ওকে ফোন করি। হ্যাঁ নিনা, বেশ বেরি হব। হ্যাঁ রে বাবা, শাড়ি পরেছি। উফ, হ্যাঁ, গাঢ় লাল খয়েরি শাড়ি, অনেকটা বিয়ের মতোই, ব্রাইডাল। তবে রৌদ্র জানে না এখনো, জানি না কি বলবে। আমি কখনো এমন শাড়ি পরিনি, সামলাতে বড্ড কষ্ট হচ্ছে আমার। ঠিক করে তো পরতেও পারছি না, আন্টি পরিয়ে দিয়েছে, তবুও সামলাতে পারছি না। কোনো ড্রেস পরিনি। নিলিপ্ত কণ্ঠে এতটুকু বলে রুদ্র মারিসার কথা বা অনুমতির তোয়াক্কা না করেই তার নিজের ঘরে ঢুকে পড়ে, যেখানে মারিসা তখনও দর্পণের মুখে দাঁড়িয়ে নিজেকে সাজাতে আর তার শাড়িকে সামলাতে ব্যস্ত। মারিসা রৌদ্রের ডাকে হক চকিয়ে গিয়ে বলে, নিনা আমি রাখছি। তৎক্ষণে সফেদ শার্টের উপর কালো রঙের ফর্মাল স্যুট পরিহিত রৌদ্র এসে মারিসার পৃষ্ঠদেশ পেছনে দাঁড়িয়েছে। রৌদ্র কিঞ্চিত কপাল কুঁচিয়ে এক অপ্রত্যাশাজনিত দৃষ্টিতে আপাতমস্তক মারিসাকে দেখতে লাগলে মারিসা ঘুরে রৌদ্রের দিকে তাকাতেই রৌদ্রকে ওকে এভাবে দৃষ্টিগোচর করা অবস্থাতেই আবিষ্কার করে। কোমর পৃষ্ঠ অবধি এলিয়ে দেওয়া মসৃণ চুল, আর প্রথমবারের মতো মারিসাকে এভাবে শাড়ি পরিহিত অবস্থায় হালকা সাজে শুভ্র বাদামি রাঙ্গা মারিসাকে যেন এক মায়াবী কন্যা লাগছিল। রুদ্র এক মহাপৃষ্ঠে নেয় দৃষ্টিতে তাকিয়ে থাকে তার মায়াবী শীতল সমুদ্রের দিকে। দারুণভাবে শাড়িটি ফুটে যেন স্থান করে নিয়েছে মারিসার তনুতে। রুদ্রকে এভাবে তাকিয়ে থাকতে দেখে মারিসা শুষ্ক ঢোক গিলে মুচকি হেসে বলে, কেমন লাগছে আমায়? এই ড্রেস? এটাকে শাড়ি বলে, ট্রেডিশনাল বিয়েতে পরে। আই সি। তুমি কি এটা পরে যাবে? না, মানে নিনা বলছিল শাড়ি পরতে ওর বিয়েতে। এভাবে যাওয়া যাবে না। কেন? আমি বলেছি তাই। Because you are looking so hot and... রৌদ্র চুপ করো, ঠিক আছে আমি পরবো না। তৎক্ষণাৎ মারিসা তার পরিহিত বড় গলা আকৃতির ব্লাউজের পৃষ্ঠদেশ কিছুটা উন্মুক্ত থাকায় পৃষ্ঠদেশে এক বলিষ্ঠ হাতের সঞ্চালন অনুভব করতে থাকে। আংশিক স্পর্শে মারিসার সমগ্র গাঢ় রোমাঞ্চিত হয়। মারিসা বেশ আন্দোলিত হয়ে ওঠে রৌদ্রের হাতের স্পর্শে। মারিসা চোখ তুলে তাকাতেই দর্পণে দৃষ্টিগোচর হয় তার পৃষ্ঠদেশ পেছনে দাঁড়িয়ে রৌদ্র। মারিসা তুমুল বেগে নিঃশ্বাস নিতে লাগলে তার হৃদস্পন্দন থেমে যাওয়ার উপক্রম হয় যখন সে তার কাঁধে উঠিয়ে রাখা শাড়ির আঁচলের বরাবর পাশে তার উন্মুক্ত উদরে সরাসরি এক বলিষ্ঠ হাতের সংবেদনশীল সঞ্চালন অনুভব করতে পারে। রুদ্র তার সমুদ্রকে মুহূর্তে আঁকড়ে ধরে নিজের বক্ষের সাথে মারিসার পৃষ্ঠদেশ মিলিয়ে নেয়। মারিসা তার ঠোঁটে ঠোঁট নিষ্পষিত করে চোখ বন্ধ করে নেয় যখন সে তার উন্মুক্ত সমগ্র পৃষ্ঠদেশ জুড়ে প্রমোদনে উন্মত্ত রৌদ্রের অধরে একের পর এক শীতল কিন্তু তীব্র স্পর্শ অনুভব করতে থাকে। মারিসার সমগ্র তনু জুড়ে শিরন খেলে যায়, আর রুদ্র মারিসাকে এবার নিজের দিকে ঘুরিয়ে দাঁড় করিয়ে আদর করতে থাকে। সন্ধ্যা 7:36। গাঢ় নীলচে কালো রঙের লং গাউনে মারিসার অনবদ্য সৌন্দর্য যেন আগের মতোই ফুটে উঠেছে। মারিসা পৃষ্ঠদেশের চেনটা লাগানোর চেষ্টা করতে রুদ্র সেটা একটানে আটকে দেয়। দর্পণের সামনে দাঁড়ানো মারিসার পৃষ্ঠদেশ পেছনে অবস্থান করে, আর পেছন থেকে মারিসাকে বাহু ধরে আলিঙ্গন করলে মারিসা আলতো হাসে। সীমান্ত ওয়েটস নিনিতা। বেশ মনোরম এক নিশীথের পরিবেশ বিরাজ করছে চারিদিকে। শীতের হিমশীতল আবহাওয়ায় যেন উৎসব মুখর পরিবেশের ভারসাম্য আরও দারুণভাবে বজায় রেখেছে। সীমান্তের 4 বন্ধু একত্রে দাঁড়িয়ে বুফে পরিবেশন থেকে নিজ ইচ্ছে মতো খাবার নিয়ে খাচ্ছে। প্রিন্টার অঙ্কনও বাদ যায় না সেখানে।
মাইশা নিনিতার সাথে নিনিতার জন্য বিশেষত্ব করে তৈরি করা বসার স্থানে বসে আছে। নিনিতা বলে, এখন আসার সময় হয়েছে? বলেছিলাম বিকেলে আসতে, শাড়িটাও পরিসনি, তাহলে এত কিসের দেরি? বলছি তো সরি। দেরিটা কেন হলো জানতে পারি? 1000 বার প্রশ্ন করলাম এই পর্যন্ত। উফ মৈথিলি, তুমি অন্তত শুরু করো না তো। উত্তর যখন পাচ্ছই না, কেন জানতে চাইছো? হ্যাঁ, উত্তর থাকলে তো দেবে। বাহ বাহ, বলেছিলাম দুজনের মধ্যে একজনকে পটিয়ে দাও, তোমরা বিয়ে করে পুরো সব সেরে নিয়েছো। আসতে বলো। ওয়েট, মারিসা, তোমার ঘাড়ে কি হয়েছে? কই কিছু না তো। হ্যাঁ আছে, দাঁড়াও, আমায় দেখতে দাও। না, আমি বলছি তো কিছু না। উফ, তোরা আমায় নিয়ে কেন পড়েছিস বলতো? ওরা দুজনেই মারিসার কোনো কথা না শুনে আলতো করে মারিসার এলো চুল কিছুটা সরাতেই চোখ চানা বড়া করে তাকিয়ে বলে, মারিসা। মারিসা বেশ ইতস্তত আর একই সাথে বিরক্তি নিয়ে তাকাই ওদের দিকে। নিনা ফিসফিস করে চোখগুলো ছোট ছোট করে বলে, বিয়ে আমার আর তুই? এজন্যই দেরি হয়েছে তাই না? তুইও রৌদ্রের সাথে থেকে থেকে ওর মতোই হয়ে যাচ্ছিস। বেঞ্চি কাটার শব্দ করে মারিসা বলে। রুদ্র একে বেশ কিছুটা দূরে, সেখানে খুব বেশি আলো নেই, সেখানে দাঁড়িয়ে আছে পকেটে হাত রেখে। থ্যাঙ্কস। নো নিড। তবুও তুই চাইলেই এটা না করলেও পারতি। যখন সেই ক্লায়েন্টরা তোকে বিজনেস অফার করেছিল, তুই আমাদের দিকে ওনাদের ড্রাইভার না করলেও পারতি। আমি এই দেশে এমনিতেও থাকবো না, সো ওনাদের দেয়া অফার অ্যাকসেপ্ট করে কি করব? আমি তোকে একটা থ্যাঙ্কস জানাচ্ছি, সেটা অ্যাকসেপ্ট করতে তোর কি সমস্যা? তুই আসলেই অনেক উগ্র। কে জানে মারিসা তোর সাথে কি করে থাকবে। যেভাবে তোর মতো জার্কের সাথে নিনিতা থাকবে। আমি তোর সাথে কথা বাড়াতে চাই না। সাম্যের ব্যাপারটা সবকিছু সেট। ওই ছেলেগুলোকে দিয়ে সাক্ষী দিয়েছি যে সাম্য ওদেরকে মারার চেষ্টা করেছে, আমরা না। তবে বিয়ারের বোতল দিয়ে তুই বেশি মেরেছিলে ওদের। বেশ করেছি। যদি মারা যায় সাম্য ফাঁসবে। দ্যাটস রাইট। এতটুকু বলেই রুদ্র আর সীমান্ত একত্রে ঠোঁট করে বাঁকা হাসে। বেশ কিছুক্ষণ ধরে রুদ্রকে একা দাঁড়িয়ে থাকতে দেখে প্রিন্স সেখানে এসে দাঁড়ায়। রুদ্র বলে, আমি জানি তুই কেন এসেছিস, বলে ফেল। রৌদ্র, গ্র্যানি মিত্র, প্লেন ক্রাশ, ফোন চুরি, বৈরী আবহাওয়া সব কিছু ডেস্টিনি মেনে নিলাম, কিন্তু রৌদ্র আসলে কি সব ডেস্টিনি? আর বাকিটা মেবি ক্রিয়েশন। তুই চাইলে যোগাযোগ করতে পারতি রৌদ্র, জানাতে পারতি যে তুই ঠিক আছিস। এভাবে মেয়েটাকে রিল্যাক্স ডিসুজা, সামওয়ান শুড মিস মি। এভাবে তুই ওর অবস্থা দেখেছিলি? এতটুকু মরিয়া না হলে কি করে হবে ডিসুজা? বাকিটা আমি সামলে নিয়েছি, টেনশন নিস না। মারিসা তোকে পিওর লাভ করে রৌদ্র, ওর ভালোবাসা কাটে। এজন্যই ওকে সারা জীবনের জন্য আমার কাছে রেখে দেবো। এবার আর টেকেন ফর গ্রান্টেড হিসেবে নিচ্ছি না ডিসুজা। ইউ নেভার টেক রং ডিসিশন। আই হোপ এটাও ঠিক হবে। দীর্ঘশ্বাস ছেড়ে প্রিন্স বলে চলে যেতে রুদ্র জল শক্ত করে আপন মনে বলে, আমি চলে যাওয়াতেও খুশি হয়েছিল ডিসুজা। এটুকু পানিশমেন্ট তো লিটল হার্ট ডিজার্ভ করেই। আর বাকিটা আমি সামলে নিয়েছি, রেস্ট আই ক্যান হ্যান্ডেল। রৌদ্র। মারিসার ডাক শুনতে রুদ্র পিছন ঘুরে তাকায় আর মারিসাকে দৃষ্টিগোচর করে তার অক্ষিদ্র কোলে আলতো হাসে। হেঁটে আসতে গিয়ে পা কিছুটা বেমচরে পড়তেই মারিসা ব্যথতুর শব্দ করে ওঠে। রুদ্র উৎকণ্ঠিত হয়ে এগিয়ে যায় ওর দিকে হন্তদন্ত হয়ে। মারিসাকে পাজকলে তুলে নেয় আর ও প্রত্যাশিত ঘটনা যে এটাই হবে সেটা বুঝতে পেরে মারিসা আগে থেকে ইতস্তত বোধ করছিল। আর এবার সে চোখ বন্ধ করে নেয়। পাশ থেকে জল শব্দে শীষের আওয়াজ আসে যা উৎসরা দিচ্ছিল। এসবের দিকে রুদ্র তেমন কোনো ভ্রুক্ষেপ না করলেও মারিসা জড়সড় হয়ে মুখ লুকোয় রুদ্রের কাঁধে। আর রুদ্র পার্কিং লটের দিকে এগিয়ে গিয়ে মাসিকে নামিয়ে গাড়িতে বসিয়ে নিজেও গাড়িতে বসে সেখান থেকে প্রস্থান করে। এদিকে যেন নিনাকে শুভেচ্ছা জানিয়ে সীমান্তের সাথে কথা বলাকালীন এই ঘটনার সাক্ষী হয়। রিসেপশন আমার আর পুরো অ্যাটেনশন নিয়ে নিল ওরা। ধুর। নিনা বলতে সীমান্ত আলতো হাসে ওর কথাই। এদিকে মৈথিলীর সঙ্গে উৎসের বেশ একটা রাগে অনুরাগী সম্পর্কের সৃষ্টি হয়ে যায়। রাত 12:10 ফ্লাই ওভারের উপর দিয়ে বেশ সুদক্ষ হাতে রুদ্র গাড়ি চালাচ্ছে। মারিসা বেশ কিছু সময় আজ প্রথমবারের মতো রুদ্রের গাড়ির স্টিয়ারিং হ্যান্ডলিংয়ের ব্যাপারটা লক্ষ্য করে, যা খুবই আকর্ষণীয় ছিল। মারিসা বলে, তুমি কিভাবে ড্রাফটিং করো? ইউ ওয়ান্না সে মাই ড্রাফটিং? তুমি ভয় পাবে? না, পাবো না। আর ইউ শিওর ইউ আর গনা স্কেয়ার্ড? তুমি আছো তো? অলরাইট, কাম টু মি।
বলে রুদ্র সিট বেল্ট খুলে মারিশাকে নিজের কোলের উপর পাজো কোলে করে বসায়। মারিশা দুপা একত্রে রুদ্রের কোল থেকে একপাশে ছেড়ে আছে, আর সে রুদ্রের গলা দু হাতে জড়িয়ে ধরে রেখেছে। রুদ্র বলে, তুমি কি রেডি মাই ব্রেভ গার্ল? হুম। লেটস রাইড। চট করে বাঁকা হেসে রুদ্র তার ড্রাফটিং এর কারসাজি দেখাতে থাকে পুরো ফাঁকা ফ্লাইওভার জুড়ে। প্রথমে খুব বেশি ভয় না লাগলেও স্পিডোমিটারে কাটা 100-র উপর ছাড়াতেই আরও বেশ জলভাবে গাড়ি ঘোরানোতে মাসি এবার দু হাতে রুদ্রের গলা বাহুডোরে আলিঙ্গন করে নেয়। আর কিছু সময় বাদে সে খানিকটা অভ্যস্ত হয়ে গেল, তবু প্রথমবারের মতো এহেন চরম পরিস্থিতির শিকার হয়ে মাসে বেশ অস্বস্তি লাগলে সেটা বোধগম্য করতে পেরে কিছু সময়ের জন্য ড্রাফটিং করে রুদ্র ফ্লাইওভারের উপর গাড়িটা থামালে। মাসা তখনও রুদ্রের গলায় মুখ গুজে থাকলে রুদ্র বলে, রিল্যাক্স, ঠিক আছে? এভাবে কে গাড়ি চালায়? ড্রাফটিং এভাবেই করে। ডিড ইট স্কেয়ার্ড ইউ? তুমি ইচ্ছে করেই এমন করছো? এই জন্য আমি তোমাকে আগেই বলেছি আর আমার কাছে বসিয়েছি, নয়তো তুমি আরো ভয় পেতে। অলরাইট, বাইরে চলো, ভালো লাগবে। মারিশা রুদ্রের কাছ থেকে সরে আসতেই রুদ্র গাড়ি থেকে নেমে ওপর পাশের দরজা খুলে সেখান থেকে মারিশাকে পাজা কোলে তুলে ফ্লাইওভারের একদম কর্নারে নিয়ে যেতে লাগলে। তৎক্ষণাৎ মারিশার পিলে চমকে ওঠে, আসে আতঙ্কগ্রস্ত হয়ে ছটফট করে বলতে থাকে, রুদ্র আমার নামাও। রুদ্র তুমি কি আমায় ফেলে দেবে এখান থেকে? আমি তোমার সব কথা শুনবো এখন থেকে, সত্যি সব, তুমি যা বলবে সব। নামাও আমায় রুদ্র, আমি বাচ্চাও নিয়ে নিব, তুমি যা বলবে তাই করবো রুদ্র। ওর অনর্গল বলে যাওয়া এসব কথাতে রুদ্র বেশ মুচকি হাসতে থাকে। তার সাথে রুদ্রের আঁখি যুগল হাসে। আর দেখতে দেখতেই কয়েক সেকেন্ডেই রুদ্র একদম ফ্লাইওভারে কর্নারে এসে ওকে নিয়ে দাঁড়ায়। মারিশা অনর্গল হাবিজাবি বলতে থাকলে হঠাৎই এক ক্ষিপ্ত কণ্ঠের চেঁচানোতে মারিশা থেমে যায়। কণ্ঠটি অন্ধকার আকাশের দিকে তাকিয়ে বলে, I am all yours, Marisa. If the Shamrudra is all yours. একাধিকবার কথাটি বলে তা উন্মুক্ত গগনের চারিদিক থেকে প্রতিধ্বনিত হয়ে বারংবার কথাটি কর্ণগোচর করতে থাকে মারিশার। রুদ্রের কথাতে মারিশার চোখ খুলে তাকায়। রুদ্র মারিশাকে কোল থেকে নামিয়ে মারিশার উন্মুক্ত পায়ে নিজের পায়ের উপর ভর করে পৃষ্ঠ পেছন দিক থেকে দাঁড় করায়। রুদ্র তার দুহাতে সমগ্র প্রবলতা নিয়ে মারিশাকে আলিঙ্গন করে। এক মুহূর্তের জন্য মারিশা বোধগম্য করতে পারে না ঠিক কি হচ্ছে তার সাথে। রুদ্র ধীর কণ্ঠে বলে, তুমি কি করে ভাবলে আমি তোমাকে এখান থেকে ফেলে দেব? না মানে, এই আমায় ভরসা করো তুমি। কি মনে হয় তোমার আমাকে? আসলে কোনো কিছুর বিনিময়ে আমি তোমাকে হারাতে দেব না মারিসা। ইউ আর লাইক এ ট্রফি, যেটা আমি অর্জন করেছি। কোনো কিছুর মূল্যে তোমাকে ছাড়ছি না। আজকের রাতটা কেমন? সুন্দর। চারদিকটা দেখে কেমন মনে হচ্ছে? অন্ধকার, তবে আকাশ আজ পরিষ্কার। নীল রংটা স্পষ্ট বোঝা যাচ্ছে, কেমন যেন নীল অন্ধকার। তুমিও ঠিক তেমন। ইউ আর দ্য ব্লু ওশান অফ মাই ডার্ক লাইফ। তুমি আমার জীবনে খড়কুটো মারিসা, যাকে আঁকড়ে ধরে আমি দ্বিতীয়বার বাঁচার স্বপ্ন দেখেছি। ড্রাউনিং ম্যান ক্যাচেস অ্যাট আ স্ট্র। তুমি এসে প্রমাণ করেছো আমি সেই ড্রাউনিং ম্যান। আমি আমার জীবনে চোরাবালির অন্ধকারে যখন ডুবে যাচ্ছিলাম, এক শীতল নীল সমুদ্রের মতো খড়কুটো হয়ে তুমি ধরা দিয়েছো মারিসা। ঝলসে যাওয়া রুদ্রের অন্ধকার অনুভূতির এক শীতল নীল সমুদ্র তুমি মারিসা, এক রঙিন অন্ধকার তুমি। মাই লিটল হার্ট, আমি তোমাকে খড়কুটার মতো আঁকড়ে ধরেছি। তোমাকে ছাড়া বাঁচা অসম্ভব, অসম্ভব। রুদ্রের বক্ষ বরাবর দাঁড়িয়ে থাকি প্রথমবারের মতো মাসে স্পষ্ট রুদ্রের উত্তল হৃদস্পন্দন কর্ণগোচর করতে পারে। সে বুঝতে পারে যে রুদ্র কখনো তার অনুভূতি প্রকাশ করে না। আজ এভাবে নিজের মনের কথা বলাতে রুদ্র প্রচণ্ড বিচলিত হচ্ছে। ফলস্বরূপ তার হৃদস্পন্দন ক্রমান্বয়ে বাড়ছে। মারিশা শান্ত গলায় বলে, রুদ্র, আমি তোমার হার্টবিট শুনতে পাচ্ছি। Your height is up to my heartbeat, sorry. তুমি কি বাড়িটা বিক্রি করে দিয়েছো রুদ্র? না তো। এমন কিছু করো না রুদ্র, আমার কারো সাইনের দরকার নেই। আমি তোমায় মেনে নিয়েছি, এইটুকুই যথেষ্ট আমার জন্য। জানি আমি। ওই বাড়িটা ঘিরে আছে all of our memories। ওটা আমি ওনাকে কিছুতেই দেব না। কিন্তু আমি তো ওই কাগজটা কোথাও খুঁজে পাইনি। ওটা আমার কাছে, আমি সাথে করে নিয়ে গিয়েছিলাম। আনাতোলিয়াতে? কেন? কারণ আমি জানতাম গ্র্যানিকে দেখতে উনি, আমার সো কল্ড মা আসবে। তাই ভেবেছিলাম এদেশে না হলেও বাইরের সব জায়গাতে সিঙ্গেল মাদার কাউন্টেবল। সো গার্ডিয়ান সাইনে ওনার সাইন থাকতেই পারে। উনি সাইন করেছেন। রুদ্র, যিনি সারা জীবনে তোমার কোনো খোঁজ নেননি, আমার জন্য তুমি তার কাছে। এতটুকু আমি করতেই পারি তোমার জন্য।
এতটুকু এতটুকু বলে তুমি কত কিছু করে ফেলছো রুদ্র। কথাটা বলেই মার্শা মাথা নিচু করে ফেলে আর তার নিলিপ্ত অশ্রু জলের কয়েকটা ফোঁটা ওর হাতে পড়ে। রুদ্র নিজের কালো কোটটা খুলে মার্শার পৃষ্ঠদেশ আবৃত করে দুহাত ওর গালে রেখে মুখ উঁচিয়ে তুলতেই মার্শা চোখ বন্ধ করে নেয়। আর প্রথমবারের মতো মার্শা তার কপালে শীতল কিছুর স্পর্শে চোখ খুলতেই বুঝতে পারে রুদ্র প্রথমবার তার কপালে এক অমায়িক চুমো এঁকে দিয়েছে। রুদ্র বলে, তুমি জানতে চেয়েছিলে না, ইউ আর অল মাইন, বাট হোয়াট আই অ্যাম, নাও লিসন, আই এম অল ইয়োর্স। ইফতিশাম রুদ্র ইজ অল ইয়োর্স, মারিসা জামিন। ইফতিশাম রুদ্র ইজ শিওর ইজ মাই মিস্টার ম্যাসেলস। কথাটা বলতেই মার্শা এক উচ্ছলতার হাসি হেসে সমগ্র শক্তিতে আলিঙ্গন করে রুদ্রের বুকে স্থান করে নেয়। রুদ্র সমুদ্রকে তার প্রগাঢ়তায় আলিঙ্গন করে ধীর কণ্ঠে বলে, নাও ইউ ট্রাস্ট মি? সবচাইতে বেশি। অ্যাকচুয়ালি ইউ শুড। স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকা রুদ্রের ঠোঁটকোণে খেলে যায় এক বিকৃত বাঁকা হাসি।